স্যারকে আজকের সেমিনারটি শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকল প্রিয় ভাইরা? আলহামদুলিল্লাহ। আছি স্যার, ভালো আপনি আছি। কেমন আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের ইঞ্জিনিয়ার মারুফ সাহেব আপনাদেরকে অনেক দিক নির্দেশনা এবং অনেক পরামর্শ এবং সহযোগিতা চেয়েছেন। আপনারা অনেকে আমাদের ইউটিউব এবং পেজ ঘুরে এসেছেন, ধন্যবাদ জানাই। এবং অ্যাডভান্টেজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম গড়তে চাই একে অপরের নলেজ শেয়ারিং এর মাধ্যমে। আমরা ইঞ্জিনিয়ারিং জগৎটাকে যতটুকু অ্যাচিভ করেছি সেটা ইজিলি ভাবে কিভাবে একে অপরের সাথে শেয়ার করা যায়, এটা হচ্ছে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য অ্যাডভান্টেজের। প্রিয় ভাইরা, আপনারা যেহেতু মূল্যবান সময় এখানে আহ, দিতে এসেছেন, আমরা 1-1.5 ঘন্টা একসাথে থাকবো। আমরা কিছু বিষয় শেয়ার করব, আপনাদের কাছ থেকে কিছু শুনবো। আপনাদের কাছে আমি একটু বিশেষভাবে অনুরোধ জানাতে চাই যে আপনারা যেমন মারুফ সাহেব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং কিছু বিষয় আলোচনা করেছেন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে। আসলে ইউটিউব চ্যানেলটা আমাদের খুবই পটেনশিয়াল এবং আরো পটেনশিয়াল হবে আপনাদের জন্য। এখানে বিভিন্ন প্রকার আপনার অ্যাডভান্টেজের পিএলসি সফটওয়্যার এবং পিএলসি সফটওয়্যার যে ইনস্টলের যে মেথড গুলো আছে বা ইউজ বা অডিট এবং হচ্ছে ভোল্টেজ ড্রপ সিভি আপডেট সিভি, বিষয়গুলো কিন্তু আপনাদের প্রতিনিয়ত অনেক কাজে লাগবে। এবং বিভিন্ন প্রকার সেমিনার, ইলেকট্রিক্যাল অটোক্যাড এবং বিভিন্ন প্রকার অডিট, আরএসসি অডিট, নিরাপদ অডিট কি চাই, এই বিষয়গুলো পুঙ্খানুরূপে এখানে দেওয়া আছে। একদম আপনারা যদি ইজি টাইম, যখন ফ্রি টাইম গুলো থাকবেন, তখন এগুলো দেখে প্যারামিটার থেকে বিএফডি প্যারামিটার, ক্যালকুলেশন, এগুলো আপনাদের কাজে লাগবে। তো ধন্যবাদ জানাই যে আপনাদের সেমিনার শুরুতেই কয়েকটা মিনিট আপনাদের নষ্ট করার জন্য। আপনারা just আপনাদের আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। এবং এখানে খুবই মানে চমৎকার ভাবে এবং ডে বাই ডে, যেহেতু আমরা লার্নিং নিয়ে কাজ করতেছি, সো এইটাতে প্রায় 200 কতটা যেন ভিডিও আছে। আর প্রতিনিয়ত আমরা একবারে সিরিজ আকারে যে কিছু থাকে যে কিছু জিনিস শেখানোর পরে আপনার হাইড করে রাখে ইউটিউবে, আমাদের এরকম না। পুঙ্খানুরূপে একদম মানে এটা আমার নির্দেশনা দেওয়া আছে যে যে কোনো বিষয় যদি আপনি শিখাতে চান এবং পূর্ণভাবেই শেখাতে হবে, তাতে টাইম 2-1 মিনিট বেশি লাগুক। এভাবে আমাদের এই চ্যানেলটাকে আমরা সাজাচ্ছি। সো আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর তার সাথে সাথে আমি বলবো, যেহেতু আজকের এই সেমিনারটি ফ্রি সেমিনার, আমাদের আমাদের লিংক, এই সেমিনার লিংক তো আপনাদের কাছে আছে, বা আমি মারুফ সাহেবকে চ্যাট বক্সে দেওয়ার জন্য অনুরোধ করব। বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে যারা আছেন, ডিপ্লোমা এবং বিএসসি আদার্স যারা যুক্ত হয়েছেন, তাদের যে একাডেমিক যে গ্রুপগুলো আছে, আমাদের লিঙ্কটা আপনারা শেয়ার করতে পারেন। আমাদের সকলেই মিলে আমরা আজকের সেশনটা উপভোগ করতে চাই। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে অ্যাডভান্টেক বিডি এবং অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আমাদের অ্যাডভান্টেক নামে দুইটি প্রতিষ্ঠান, একটা হচ্ছে লার্নিং নিয়ে কাজ করে, একটা হচ্ছে মেশিনারি এবং সেল সার্ভিস, অটোমেশন, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, এগুলো নিয়ে আমরা কাজ করি ইন্ডাস্ট্রিতে। তো সেখান থেকেই, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ প্রায় 12 বছর আমি জব করেছি স্টিলাম পর্যন্ত, এবং এখন পর্যন্ত আমি একাধিক কোম্পানিতে যেহেতু আপনার কনসালটেন্সি করতেছি এবং তাদের সাথে অডিট এবং হচ্ছে অটোমেশন এগুলো নিয়ে কাজ করতেছি সেখান থেকে, এবং সিনিয়র পোস্টে চাকরি করেছি। সেই ক্ষেত্রে সেই থেকে পাওয়া এবং কাজ করার সুবাদে কিছু বিষয় আমরা অর্জন করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের কাছ থেকে আমরা কিছু বিষয় শিখবো। শুধু যে আমরা এখানে আমরা শিখাতে আসিনি, আমরা জাস্ট নলেজ শেয়ারিং করতে এসেছি। আপনাদের মধ্য থেকে কোনো পরামর্শ অবশ্যই আমাদের প্রয়োজন। আপনারা যদি কোনো আপনাদের জব ফিল্ডে যেটা অ্যাচিভমেন্ট থাকে, যেটা আপনি আলোচনা করলে হয়তো বা এখানে 40-50 জন ভাই আপনার জিনিসটা শুনে তাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারবে,
এই জিনিসগুলো অবশ্যই আপনারা আলোচনা করবেন। দ্বিমুখী আলোচনা হবে, শুধু আমি আলোচনা করব বিষয়টা এরকম। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমাদের ভূমিকাতে আমরা কয়েকটা মিনিট নষ্ট করেছি আপনাদের। এখন আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। তো প্রথমে আমি আমার পরিচয় দিতে চাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, বিএসসি ইন ট্রিপলি এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমি প্রায় 7-8টা কোম্পানিতে দীর্ঘ 11 বছর আমি চাকরি করেছি। আর অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অপারেশন ডিরেক্টর হিসেবে বর্তমানে কর্মরত আছি, এবং এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড এটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছি। এবং এই কোর্সের আমি নিজে ইনস্ট্রাক্টর। তো আপনাদের চলতে ফিরতে যে অ্যাচিভমেন্ট গুলো আছে আপনাদের সাথে শেয়ার করবো। আজকের আলোচনার যে বিষয় আছে সেটা হচ্ছে, দেখেন, ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন ফর অ্যাকোর্ড আরএসি রিকোয়ারমেন্ট। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে আমাদের সব সেক্টরে যে ইলেকট্রিক্যাল কাজগুলো করি, ডিজাইন গুলো করি বা ইনস্টলেশন করি, সেগুলো কিভাবে আমরা বিভিন্ন প্রকার অডিট ফেস করতে আমাদের জন্য সহজ হয়, এই বিষয়গুলো, এবং অডিট কি এবং কাকে বলে, এবং অডিট আসলে কি চাই, এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। কোড অ্যালায়েন্সের ব্যাপারে জানা আছে বা কাজ করতেছেন, আপনারা কেউ শেয়ার করবেন যে এই বিষয়গুলোর জন্য কথা বলবেন, কেউ আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন, যে আপনাদের মধ্য থেকে অ্যাকর্ড অ্যালায়েন্সের ব্যাপারে তারা কি কাজ করে বা কি, আপনারা একটু ডিটেলস 2 মিনিট বা 1 মিনিট কথা বলতে চান, এর কেউ আছেন? একটু ইয়েস আর নো কিছু বলতে হবে তো, না হলে না ঘুমিয়ে না, পড়বো। আপনি আপনি চালাই না। দেন স্যার। ওকে। হ্যালো। জি জি। হ্যাঁ। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আপনি হ্যাঁ। কন্টিনিউ করেন, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি চাচ্ছি যে আমরা যদি চুপচাপ থাকি তাহলে কিন্তু মানে মানে মজা পাওয়া যাবে না, ইউটিউবের মতো হয়ে যাবে, ঠিক না? যেহেতু অনলাইন, না, ফিজিক্যালি। ইনশাআল্লাহ আমরা হাই হ্যালো করবো। একটু একটু আমাকে হেল্প করবেন প্লিজ। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইরা, আমাকে কি বলার অনুমতি দিয়েছে, আমি আমার মতো বলতেছি। যে দেখেন, আমাদের ইন্ডাস্ট্রি বা হচ্ছে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে হচ্ছে মনিটরিং করে, সেফটি মনিটরিং করে অ্যালায়েন্স, অ্যাকর্ড, নিরাপন, এই নামে প্রতিষ্ঠানগুলো। তো তারা বাংলাদেশে কিভাবে এই দায়িত্বগুলো নিল বা আসলো, এটার ইতিহাস যদি কেউ আপনাকে ভাইবা কোশ্চেন করতে পারে, কোনো জায়গাতে যে অ্যাকর্ড, অ্যালায়েন্স বা নিরাপন যে কোনো অডিট, মানে ইন্টারন্যাশনালি যারা আমাদেরকে দেখভাল করে বা মনিটরিং করে কোম্পানিগুলো কেন করে এবং কখন আসলো, কেন আসলো, এটা কি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বিজনেস যখন শুরু হয়েছে তখন থেকে আসলো, না কখন আসলো? উত্তরটা হবে এরকম, যে দেখেন, যে অ্যালায়েন্স বাংলাদেশ ওয়ার্ক সেফটি নিয়ে কাজ করে, এগুলো আমি ডিটেলস একটু কম বলবো। ওয়ার্ক সেফটি নিয়ে কাজ করে, এগুলো হচ্ছে আপনার গ্রুপ অফ 28 মেজর গ্লোবাল ব্র্যান্ড আর কি। এখন এটা কখন আসলো? দেখেন, বাংলাদেশে 5 ইয়ার্স, 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। কখন হয়েছিল? বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আফটার দেন 2013 রানা প্লাজা বিল্ডিংটা ক্লপস হলো যখন, তখন আপনারা জানেন
আমাদের বাংলাদেশে আমরা আরএমজি সেক্টর মানে গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা পজিশনে ছিলাম। 2013 আগে পর্যন্ত খুব ভালো পজিশনে ছিল। যখন 2013-তে এই বিল্ডিংটা ক্লপস হলো, তারপরে সমসাময়িক সময় অনেকগুলো হয়েছিল। তাজরিন ফ্যাশন, তারপর হচ্ছে এদিকে রামপাক্ষ, মানে আপনারা তো জানেন যারা এই সেক্টরে কাজ করেছেন, যে কয়েক মাসের মধ্যে বাংলাদেশে বড় বড় মানে বিল্ডিং গুলো বা হচ্ছে আমাদের কোম্পানিগুলো ক্লপস হয়েছিল, মানে প্রবলেম হয়েছিল। তো এটার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনালি যে বায়ার গুলো ছিল, ইন্টারন্যাশনাল বায়ার গুলো আমাদের বাংলাদেশ থেকে ব্যবসার জন্য মুখ ফিরিয়ে নিল। না, বাংলাদেশের সেফটি মেনটেন করে না, সো তাদের সাথে ব্যবসা করা যাবে না। আপনি জানেন ইন্টারন্যাশনালি দেশগুলো যে দেশে প্রোডাক্ট কিনবে বা বিজনেস করবে, ওই দেশের ওই কোম্পানিগুলো অবশ্যই আপনার এটা আপনার স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, না হলে ওদের নীতিমালা আছে, সে দেশে ওরা প্রোডাক্ট নিতে পারবে না। তো সেই আলোকে বাংলাদেশ থেকে আপনাদের ইন্টারন্যাশনালি দুইটা অঞ্চল আমাদের সাথে বিজনেস করে, একটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড, আর একটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, নর্থ আমেরিকান এবং এটা। তো ম্যাক্সিমাম এই বড় বড় বায়ার গুলো হচ্ছে এই দুইটা দেশের, ইউরোপ এবং আমেরিকা। ইউরোপ যারা ছিল, ইউরোপিয়ান ব্র্যান্ড যেটা ছিল, তারা বললো যে আমরা একটা মনিটরিং প্রতিষ্ঠান গঠন করব। তারা ফ্যাক্টরি গুলোকে মনিটরিং করবে। মনিটরিং করার পরে যদি আমাদের মতো হয়, তাহলে আমাদের বাইরেরা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে। তারা কি, ইউরোপিয়ান ব্র্যান্ড তখন করলো কি, অ্যাকর্ড। অ্যাকর্ড নামে আমাদের প্রতিষ্ঠান করলো, অ্যাকর্ড। আর আমেরিকান ব্র্যান্ড করলো কি, অ্যালায়েন্স নামে করলো, আমেরিকান। এখন এভাবে নিয়ে আমাদের মনিটরিং করতে শুরু করলো আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে, যেমন নর্থ আমেরিকান গুলো 700 ফ্যাক্টরি আমাদের লিস্টেড। তো এটা হচ্ছে আপনার অ্যালায়েন্সের কাজ ছিল, আর অ্যাকর্ডের নামে ছিল ওটা। তো আমি একটু আরএসি আলোচনা করে আমি মানে টোটাল বিষয়টা আপনাদেরকে আলোচনা করব। এখন দেখেন, আরএনজি সেক্টর সাস্টেনেবিলিটি কাউন্সিল এই নামে আপনার অ্যাকর্ডের যে রোলটা প্লে করতো কিছুটা, মানে প্রায় 80 বা 70%, এটা জাস্ট একটা মানে কোনো বই থেকে না, না ধারণা থেকে বলতেছি আর কি, এইগুলো করে। এবং এখন কিছু বিষয়কে পরিবর্তন করেছে, কেন করেছে এটা আমি আসতেছি। দেখেন, এটা বলতেছে দি আরএসসি ওয়াজ অফিসিয়ালি রেজিস্টার্ড বাই দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি নামে বাংলাদেশ এটা প্রতিষ্ঠিত হলো। কত কত সালে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে? 20শে মে 2020 সাল। মানে অ্যাকর্ড অ্যালায়েন্স 5 বছরের জন্য বাংলাদেশে চুক্তিবদ্ধ হয়েছে। ওদের যখন চুক্তি শেষ হয়েছে, তখন এটাকে আর আপডেট না করে এই আরএসসি নামে 2020 তারিখে, 20শে মে এটা আপনার কাউন্ট করলো জয়েন্ট স্টক কোম্পানি। এখন এরা কেন করলো ওই কথাতে পরে আসতেছি। এটার সাথে কারা আছে? এটার সাথে কারা আছে, যে তিনটা পার্ট আছে, এখান থেকেও নিতে পারেন। আর এখান থেকে ইন্ডাস্ট্রি সন্ধি লিমিটেড নামে একটা ইন্ডাস্ট্রি ব্যান্ড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল অ্যান্ড আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন, ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল ইন আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন, এই তিনটা প্রতিষ্ঠান মিলে আপনার 3, 6, 18 জন ডিরেক্টর নিয়ে এই প্রতিষ্ঠানটা, মেম্বার নিয়ে অর্গানাইজেশনটা গঠন হলো, আরএসি। এতে কাজটা কি? কাজটা হচ্ছে আপনার ফ্যাক্টরি সেফটি বিষয়গুলোকে মনিটরিং করবে। এখন বাংলাদেশে দেখেন ব্যান্ড, যে ব্যান্ড হচ্ছে আপনার 15 থেকে 150 ব্যান্ড, এটা ওয়েবসাইট নেওয়া, এটা মাইনাস প্লাস হতে পারে এক দুইটা। 150টা ব্যান্ড, ইন্টারন্যাশনালি ব্যান্ড, হচ্ছে 1600+, ওয়ার্কার হচ্ছে 2 মিলিয়ন। এইগুলাকে ওনারা মনিটরিং করে, যারা হচ্ছে আরএস এর লিস্টেড লিস্টেড আছে। এখন আপনাদেরকে প্রশ্ন আমার, যদি আপনারা জানতে চান বলবো, আর যদি বুঝে যান যে আরএসসি এবং হচ্ছে বিভিন্ন এই যে আপনার এরকম অডিট টিম গুলো আছে, বা এরকম ধরনের প্রতিষ্ঠান আছে, এদের কেন আমরা অন্তর্ভুক্ত হব? অন্তর্ভুক্ত হলে টাকা খরচ করতে হবে, তাদের জন্য সুন্দর করে ফ্যাক্টরি সাজাতে হবে। এই আরএসসি এখন আমি ইন্টারন্যাশনালি বাইরে আমি অডিট
ফেস করব বা কাজ করব, তো এদের কেন আমি অন্তর্ভুক্ত হব, এ ধরনের কি কোনো প্রশ্ন আছে? এটা আলোচনা করতে হবে, না আপনারা বুঝে গেছেন? এই বিষয়টা মানে আর নিয়ে একটু আলোচনা করেন। বায়ার অ্যাট্রাকশন করার জন্য, বায়ার অ্যাট্রাকশন ছাড়া তো না, বায়ার অ্যাট্রাকশন, হ্যাঁ বায়ার অ্যাট্রাকশন এই হতে পারে। বিষয়টা আর নিয়ে আলোচনা করলে ভালো হবে সবার জন্যই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, আপনার একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরির মধ্যে আরএসি, নিরাপন, আপনি যেটাই বলেন না কেন, এনাদেরকে যদি আপনি মনিটরিং করান, তাহলে দুটা জিনিস করতে হবে: নির্দিষ্ট একটা ফি দিয়ে তাদের মানে তাদেরকে মনিটরিং করার জন্য নিয়ে আসতে হবে, বা আপনার তাদের লিস্টেড হতে হবে। এবং ওনারা যখন মনিটরিং করবে আপনার ফ্যাক্টরিটাকে, সাবস্টেশন থেকে শুরু করে যত সেফটি ইস্যুগুলো আছে, সাবস্টেশন, স্ট্রাকচারাল, ফায়ার, বয়লার, আদার্স, এবং হচ্ছে এমপ্লয়ীদের টোটাল বিষয়টা ফ্যাক্টরির মধ্যে, ওনাদের সকল বিষয়কে মনিটরিং করবে এবং নির্দিষ্ট নিয়মে, মানে যার যার ডিপার্টমেন্ট নিয়ম, মনে করেন ফায়ার ফায়ারের নিয়মে, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক নিয়মে, সিভিল সিভিলের নিয়মে, বয়লার বয়লারের নিয়মে, আপনার চেক লিস্ট থেকে শুরু করে সকল বিষয় মনিটরিং করবে। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আমরা যারা আছি, তারা তো নিয়ম ফলো করতে অনেক কষ্ট হয়। আর ফ্যাক্টরি গুলো তো আরো, এখানে টাকার ইস্যু, যে নিয়ম মাফিক কাজ করতে গেলে টাকার ইস্যু চলে আসে। সেই জন্য আমাদের এলোমেলো ভাবে 2013-র আগেই আপনারা দেখেছেন যে একটা বিল্ডিং, মনে করেন রাস্তার পাশে আছে, নিচতলা হচ্ছে মার্কেট, 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত গার্মেন্টস ফ্যাক্টরি, উপরে আবার আবাসিক, এরকম ছিল না? এবং এরকম ছিল, তারপরে কোনো একটা ডাবল সিঁড়ি ছিল না, ফায়ার হাইড্রেন্ট ছিল না, কোনো আগের এই এখন যতগুলো ফ্যাক্টরি গুলো সাজতেছে তখন কিন্তু এরকম স্ট্যান্ডার্ড ছিল না। তো এই ছিল না, তা না থাকার কারণে যখন দুর্ঘটনা ঘটেছে, সেফটি ইস্যুগুলো না থাকার কারণে আমাদের অনেক প্রাণ গেছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এলাকা অঞ্চল, যেমন রানা প্লাজা যখন আপনার ক্লাবস হলো, তখন ওই এলাকাটা, সাভারের এলাকাটা কিন্তু খুব দুর্দশা, মানুষের স্বাভাবিক মানুষের বসবাসের অযোগ্য হয়ে হয়ে পড়েছিল এলাকাটা, দেখেছেন? এই জন্য এই আপনার সেফটি মেনটেন আমাদেরকে, যেহেতু আমরা used to না, আমরা অভ্যস্ত না কমপ্লায়েন্স অনুযায়ী কাজ করতে, তখন অ্যাকর্ড এবং হচ্ছে আপনার অ্যালায়েন্স আসলো, তখন যখন ফ্যাক্টরি ম্যানেজারকে বা ফ্যাক্টরি মালিককে বললো আপনার সাবস্টেশনটা এভাবে করেন, আপনার ডিবি গুলো এরকম করেন, আপনার ফায়ারের জন্য এটা করতে হবে, হাইড্রেন্ট লাগবে, এই এক্সটিংগুইশার লাগবে, এই লাগবে, সেই লাগবে, তখন কিন্তু যেহেতু ইঞ্জিনিয়াররা, আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার যারা আছে আছে তারা কিন্তু সেফটির তো কোনো ধারে কাছে আমরা নাই, আমাদের তো এরকম ট্রেনিংও নাই তখন। তো সেজন্য এটাকে করতে অনেক বেগ পেতে হয় এবং অনেক টাকা খরচ করতে হয়। মনে করেন 2 তলা 3 তলায় ফ্যাক্টরি, এই না এই ফ্যাক্টরি চলবে না, আর এসে বলতেছে বা এই ফ্যাক্টরিতে বাইরে যে আছে যে এই ফ্যাক্টরিতে আমরা মাল নেবো না, আপনারা ভালো করে ফ্যাক্টরি করেন, নাহলে আমাদের আপনাদের কাছে আমরা প্রোডাক্ট নিবো না। এরকম একটা, মানে আমরা খুবই দুর্দশায় পড়ে গেল, অনেক কোম্পানি অফ হয়ে গেছে, অনেক টপ কোম্পানির বিজনেস হারিয়েছে, এরকম হয়েছে। তার সাথে সাথে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এনাদের এনলিস্টেড হব, এটা করতে গেলে এত প্যারা। যদি আপনি এই অ্যালায়েন্স বা হচ্ছে সেফটি যে এগুলা হচ্ছে, বা আরএসসি বলেন বা যেটাই বলেন না কারণ, নিরাপন বলেন, এটা যদি আপনারা এনলিস্টেড না হন, তাহলে ইন্টারন্যাশনাল যে বায়ার গুলো আছে তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না। এই প্রোডাক্ট কিভাবে নেবে না? ধরেন আরএসি, এই বিল্ডিং এই ফ্যাক্টরিতে যখন আপনি মনে করেন ইউরোপিয়ান কোন দেশে আপনি প্রোডাক্ট বিক্রি করার জন্য তার বায়ারদের সাথে কমিউনিকেশন করবেন, আপনাকে বলবে যে আপনার ফ্যাক্টরিতে আরএসি এর মার্ক কত, মানে রেঞ্জ কত, 100 মার্কের ভিতরে আপনি কত, 100 মার্কের ভিতরে যেটা একদম মানে প্লাস, প্লাসের ক্যাটাগরির যে আপনার বায়ার গুলো 95 আপ পেতে হবে। চিন্তা করছেন আপনি, 95 আপ, 80-র নিচে মোটামুটি মিড লেভেলের বায়ারও আপনার ফ্যাক্টরিতে ঢুকবে না, ইউরোপিয়ান আমেরিকান, মানে এটা ওনাদের রিকোয়ারমেন্ট। কিভাবে সাজাতে গেলে ফ্যাক্টরি, এখন দেখেন ফ্যাক্টরি যখন আপনি সাজাবেন, মালিক কি বলবে? যে আরএসসি এনলিস্টেডের জন্য টাকা দিবে। এই কোম্পানিটাকে, সাবস্টেশন কে, আপনার মেশিন লেআউট কে, আপনার ট্রে থেকে শুরু করে যত কিছু আমাদের কাজ আছে এটাকে সাজানোর জন্য
প্রপার ভাবে সাজানোর জন্য আমাদের ইঞ্জিনিয়ারদেরকে কাজ করতে হবে, টেকনিক্যাল পার্সনদেরকে কাজ করতে হবে। তাহলে দেখেন, যদি আপনি কাজগুলো সঠিকভাবে না জানেন, তাহলে আপনি কখনোই ওদের ভাষাগুলো আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য আমাদেরকে, যারা ইঞ্জিনিয়ার যে যে ডিপার্টমেন্ট আছে, অবশ্যই কাজগুলোকে ভালোভাবে জানতে হবে। জেনে যদি আপনি প্রপার ভাবে কোম্পানিটাকে সাজান, তাহলে এই 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 প্রতিষ্ঠানগুলোর যে সেফটি মনিটরিং এগুলোর যেগুলো ইন্টারন্যাশনালি বায়ার, তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার সাথে মিটিং মিছিল করবে, আপনাদের কোম্পানি আসবে। এখন আপনার কথা হলো যে, ভাই আমি তো এত বড় পজিশনের বায়ারের ব্যবসা করব না, আমি করব ভুটান, আমি করব ইন্ডিয়ার কাছে। সাপোজ যে আমার কোম্পানি একটু ছোট, তো ওরা এসে কি করবে, এই ধরনের প্রতিষ্ঠান করতে অনেক টাকার প্রয়োজন, অনেক ম্যান পাওয়ার প্রয়োজন। তো আমার মনে করেন, আমি এশিয়ার ভুটান বা হচ্ছে আমি মনে করেন আমি কলকাতা থেকে আসবো একটা বায়ার, তো আমি প্রোডাক্ট নেওয়ার জন্য এসে বলবো যে আর এসি আছে আপনাদের, বুঝলেন? মানে ওরা হচ্ছে অন্যের উপরে, মানে ছোট ছোট দেশগুলো বা বায়ার গুলো অন্যের উপরে বেল ভেঙে খাওয়ার চেষ্টা করে বা খায়, যে আর এসি নাই তাহলে আমরা নিব না। মানে আর এসি মানে জানে যে আর এসির আপনার ওয়েবসাইটে সার্চ দিলে পাবে র্যাঙ্ক কত। যদি মনে করেন র্যাঙ্ক ভালো থাকে, তখন চোখ বুঝে মনে করেন তাদের সাথে ব্যবসা করা যায়। সব বিষয়গুলা ওরা দেখভাল করে। এই হচ্ছে একটা বিষয়। সেই জন্য আপনাকে অবশ্যই, আপনি ছোট হোক বড় হোক, যদি বিজনেসকে ফুটফুল্ল সাজাতে চান, তাহলে অবশ্যই আপনাকে অডিটের আওতায় আসতে হবে। না হলে আপনি ব্যবসা ইন্টারন্যাশনালি করতে পারবেন না। এখন জানেন, আপনারা যারা ফ্যাক্টরি দেখেন যে কোটি কোটি টাকা মালিক যখন খরচ করবে, তখন যদি আপনি ইন্টারন্যাশনালি ব্যান না, বিজনেস না করে, তাহলে তো কোনোভাবে টিকতে পারবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখন, ধরেন যে আপনি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি যদি প্রপার ভাবে সবকিছু না সাজাতে পারেন, বা তাদের অডিটের সাথে কথা না বলতে পারেন, যে এটা কেন হচ্ছে বা এটা কিভাবে করব বা এটা এভাবে করেন, আপনার যদি কিছুই ধারণা না থাকে, আপনি স্টার লেভেলের ইঞ্জিনিয়ার হন আর হচ্ছে সিনিয়র লেভেলের ইঞ্জিনিয়ার হন, তখন কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানটাকে ভালোভাবে সাজাতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনাকে অডিট এবং হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং অডিট কি নিয়ে কাজ করে কি চাই, ওরা হচ্ছে যে যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের স্ট্যান্ডার্ডটা চাই। মানে ওনাদের কোনো মন গড়া কোনো বিষয় থাকে না। কেমন যে, মনে করেন এখানে কি আর এসি বা অ্যাকর্ড কি নিয়ে কাজ করে, স্ট্রাকচারাল সেফটি নিয়ে কাজ করে, ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করে, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি নিয়ে কাজ করে, বয়লার সেফটি নিয়ে কাজ করে। তখন এই সিভিলের যে স্ট্রাকচারাল যে বিল্ডিং এর জন্য যে সিভিলের মানে স্ট্রাকচারাল যে রুলস রেগুলেশন আছে, একটা 10 তলা করবেন, আপনি 5 তলা করবেন, এটার জন্য যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে? আপনি ইলেকট্রিক্যালের এই বিল্ডিং এর মধ্যে ইলেকট্রিক্যালের যে সাবস্টেশন থেকে শুরু করে ইলেকট্রিক্যালের যে স্ট্যান্ডার্ড আছে, সেটা আপনার ফায়ারের আপনার স্ট্যান্ডার্ড, বয়লারের রুমের আপনি বয়লার স্ট্যান্ডার্ড হবে। এখন আপনাকে যে যে ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে পারবেন। বলবেন যে ভাই স্ট্যান্ডার্ড কোথায় পাবো আমরা? স্ট্যান্ডার্ড ওনাদের কাছে একটা চেকলিস্ট থাকবেই, কিন্তু ওই আরএসি বা নিরাপন বা যে অডিটই বলেন, যে চেকলিস্টে থাকে সেটা তাদের গড়ানো না। তাদের গড়ানো না, এটা হচ্ছে কি, মনে করেন বিএনবিসি তে একটা কাজ বলতেছে যে এক জায়গায় যে 1.25 থেকে সেফটি, মনে করেন 2.5 দিতে পারবেন আপনি সেফটি। যদি সেফটি বেশি নিলে ভালো হয়, আপনার প্রতিষ্ঠানটা তার বেশি সেফটি হয়। আরএসি কি করে, যে 1 নাম্বার দিয়ে এরকম বলে যে আপনি এটা নিয়ে ক্যালকুলেশন করে ওরা, 1.25 হচ্ছে সর্বনিম্ন, আর 2.5 হচ্ছে সর্বোচ্চ। আমাদের 2.22, আমাদের এটা লাগবে। এরকম ভাবে কিছু জিনিস ওনারা ওনাদের থিসিস বেসে গবেষণা করে এটা করে, যে একবারে কমটাও না আর একবারে বেশিটাও না, তাহলে মাঝামাঝি পজিশনে থাক, তাহলে আমার সেফটি মোটামুটি ভালো হবে। এভাবে ওনারা কিছু বিষয় মানে চেঞ্জ করে, চেঞ্জ বলতে আপনার থিসিস করে নেয়। আর কিছু বিষয় ডিরেক্টলি একদম মানে আমাদের ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলে সে অনুযায়ী লিস্ট করে একটা আপনার ওনাদের ওয়েবসাইটে আছে যে কি কি করতে হবে, যেমন এসএলডি করলে কি বিষয়গুলো করতে হবে, সুন্দরভাবে দেওয়া আছে একটা issue। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এখানে আরেকটা আমরা জানলাম যে আরএসসি বা যে অ্যাকর্ড, অ্যাকর্ড হচ্ছে পূর্বে ছিল এখন নাই, বর্তমানে এখন আরএসসি হিসেবে কাজ করতেছে। এরা কি কি যে বিষয়গুলো আসলে ডিরেক্টলি দেখে, স্ট্রাকচারাল সেফটি দেখে, ইলেকট্রিক্যাল সেফটি দেখে, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি দেখে, বয়লার সেফটি দেখে।
আচ্ছা, তো যেহেতু আমরা সবাই এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অন্য কেউ থাকলেও থাকতে পারেন, কিন্তু মেজরিটি পার্সেন্ট আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে বলছে ইলেকট্রিক্যাল সেফটি নিড ডকুমেন্টস ফর আরএসসি অ্যাকর্ড অডিট। আসলে আরএসসি বা অ্যাকর্ডের যে একদম মানে কোর বিষয়গুলো দেখে বা আমাদের ক্যালকুলেশন পার্ট আরো কিছু আছে, জাস্ট মেন বিষয়টি আপনাদের সাথে আমরা আলোচনা করতেছি। জাস্ট এলডি, এসএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, আর্থ রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইনসুলেশন টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার অয়েল টেস্ট, থার্মোগ্রাফি সার্ভো টেস্ট রিপোর্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম, লোটো লকআউট টেকআউট পলিসি, আর ডিবি চেকলিস্ট। এটা হচ্ছে আমি বলছি আর বাইরে যে নাই না, এটা হচ্ছে মেন মেন বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরেছি। অলমোস্ট এটি বললেও অনেক কিছু আপনি মানে সবগুলো বলতে হবে বিষয়টা না, এগুলোই ক্যালকুলেশন বা অলমোস্ট এটাই। এখন দেখেন এই কাজগুলো আমরা কিভাবে করি। এই কাজগুলো থার্ড পার্টিকে দিয়ে এতদিন ম্যাক্সিমাম কোম্পানি থার্ড পার্টিকে এখনো মানে থার্ড পার্টিকে দিয়ে করে নাই, মানে যেমন আমরা এইগুলো কাজ ফ্যাক্টরিতে করে দিয়ে আসি, ঠিক আছে। আর অনেক কোম্পানি কি করছে, ইঞ্জিনিয়ারদেরকে এগুলো মেশিন টেশিন কিনে নিয়ে মিটার টিটার ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার রেখে এগুলো মনিটরিং করছে অনেক কোম্পানিতে, এটাও করতেছে। এখন দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে যে থার্ড পার্টিকে দিয়ে করে নেয়, একটা নিজে করে। থার্ড পার্টি নিয়ে মনে হয় এলপিএস একটা বিল্ডিং এর এলপিএস করে চলে গেল, এটা কি সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে এলপিএস এর ব্যাপারে ধারণা থাকতে হবে। যে এখন আপনি সিনিয়র ইঞ্জিনিয়ার না ম্যানেজার হটেভার, আপনার জানতে হবে। এসএলডি আপনাকে করে দিয়ে গেল, এসএলডি ব্যাপারে জানতে হবে। লোড ক্যালকুলেশন আপনি আরপি রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট করে দিয়ে গেল, সেটা আপনি একটু দেখবেন। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনাকে যদি থার্ড পার্টিও করে দেয়, তারপর আপনাকে মনিটরিং বা সঠিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কিনা আপনাকে মনিটরিং করতে হবে। এখন আপনি যদি কাজই না জানেন, তাহলে আপনি কিভাবে এটা ঠিক আছে কিনা আপনি বুঝবেন? এটা একটা ভয়ের জায়গা যে আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি কখনোই বলতে পারবেন না এটা ঠিকভাবে ঠিক আছে। এখন আজকের আলোচনা একটু ছোট্ট একটা কোশ্চেন এখানে ক্রিয়েট করা আছে, যে খবরে আমি এই কোশ্চেন গুলো একটু আলোচনা করি, যে যারা নতুন বিগিনার একদম যারা ফ্যাক্টরি জব করেন না তাদের জন্য ভালো হবে। বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, ধরেন আপনাকে প্রশ্ন করতেছে কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফর্মার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি বিসিবি কোনটা কখন ব্যবহার করবেন, তারপর হচ্ছে আপনার আহ, কোনটা কোথায় ব্যবহার করবেন আর কি, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকা উচিত, এমসিসিবি এর সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফর্মার আর্থিং কয়টা দিতে হবে, জেনারেটর আর্থিং কয়টা দিতে হবে, এলটি আর্থিং কয়টা দিতে হবে, এসটি আর্থিং কয়টা দিতে হবে, আর্থিং এর কেবল কেবল নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স এর মান কত, আর্থিং এর কেবলের ফেজের কত পার্সেন্ট হবে, এলপিএস এর রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত ফিট, এলপিএস এর আর্থিং এর সর্বনিম্ন মান কত ফিট কি, সিস্টেম আর্থিং কপার রডের সাইজ কত, এলপিএস কপার রডের মান কত হওয়া উচিত, আর এসে কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফির কয়টা স্টেজ থাকে, বলে ইনসুলেন্স রেজিস্ট্যান্ট টেস্ট যে আমরা করবো এর মান কত মেগার উপরে হতে হবে, আর সি অ্যালায়েন্সের ফ্যাক্টরিতে কেন প্রয়োজন। তো দেখেন এখন এখান থেকে আপনি কয়টা পারবেন এটা হচ্ছে এখন তো আপনার ইস্যু, যে আপনার পজিশন আপনি বুঝতে পারতেছেন, এখানে আমরা ইভালুয়েশন করার কোনো প্রয়োজন নাই। যে আপনি যারা চাকরি করতেছেন এবং যারা চাকরি করেন না, চাকরি যারা করতেছেন একদম ওরা একটু আপনারা যদি বলার থাকে যে একদম সিম্পল কোশ্চেন, কিন্তু আপনারা যারা জব করেন না তারা কয়টা পারবেন এখান থেকে দেখবেন, একদম মানে একদম ডেমো কোশ্চেন আপনাদের ভাবার জন্য। এগুলোর থেকে ডিপ কোশ্চেন আপনাকে ধরবে। তারপর একটা ফ্লো চার্ট আমি আমার একটা নিজস্ব ফ্লো চার্ট একটু আলোচনা করার জন্য, যে আমি সবসময় বলি যে আমরা উল্টা দিক থেকে চলি। এই ফ্লো চার্টটা আমি সবসময় বলি যে আমাদের ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যালের
আমরা খুবই দুর্বল। এটা হচ্ছে আমাদের একাডেমিক বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সিস্টেম, এটা এটা কিছু আপনি আমি কথা বলা ছাড়া আর কিছুই করতে পারবো না। তবে নিজকে পরিবর্তন করার অনেক সুযোগ আছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে বলবো। তো দেখেন, আমি সবসময় বলি আমরা উল্টা পথে চলি। কেমন উল্টা পথে? একটা ইঞ্জিনিয়ার, বেসিক ইঞ্জিনিয়ার বলেন, ডিপ্লোমা বলেন, আমরা তো ইঞ্জিনিয়ার। এখন ইঞ্জিনিয়ার কি করে? উল্টা পথে চলে। ধরেন, আমি আমরা কি করলাম? জয়েন করলাম। যে পজিশনে জয়েন করেন না কেন, জয়েন আপনি করলেন, মনে করেন বিএসসি হোক আর ডিপ্লোমা হোক, জয়েন করার পরে ধরেন সাব স্টেশন এখানে কাজ চলতেছে, আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, সবগুলো একই অবস্থা। এখন ধরেন আমি সোহেল জয়েন করলাম, জয়েন করার পর থেকে 8টা দিন বা 7টা বা 15টা দিন ফ্যাক্টরি ঘুরে ফিরে দেখে, একমত কিনা আপনারা যারা জব করতেছেন, যে ধরেন আমি আপনাদের কোম্পানিতে জয়েন করলাম ম্যানেজার হিসেবে বা সিনিয়র ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে, যে কোনো পোস্ট হতে পারে, সাব ইঞ্জিনিয়ার। 7 দিন বা 10 দিন 15 দিন আপনি আপনার মতো করে ফ্যাক্টরিটা দেখতেছেন, পরিচয় হচ্ছেন। পোস্টের উপর ডিপেন্ড করে, ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে। এটা এরকম করে কিনা যে নতুন ছেলে ওনাকে পরিচিত করাও বা দেখো কিভাবে কাজগুলাকে নিচ্ছে, এরকম। আর মজার বিষয় হচ্ছে, কাজ করার 15 দিন মনে করেন বা 7 দিন পর যখন এই টাইমটা শেষ হয়, শেষ হয়ে যাওয়ার পরে মনে করেন আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আপনি জব জয়েন করেছেন, তখন আপনার ম্যানেজার বা বস বলবে ইলেকট্রিক্যাল ফোরম্যান বা ইলেকট্রিক্যাল যারা মনিটরিং করে বা কাজ করে ফ্লোরে, যে সোহেল সাহেবকে নিয়ে যান ফ্লোরে বা কাজ করতে নিয়ে যান। দেখেন, আমি কেবলমাত্র ভার্সিটি থেকে বা হচ্ছে পলিটেকনিক থেকে মানে পাস করে বের হলাম। এখন পাস করে বের হওয়ার ডাইং কি, টেক্সটাইল কি, কিচ্ছু জানি না, মেশিনও চিনি না, ম্যাগনেটিক কন্ডাক্ট কি, পুশ সুইচ কি, আমি কিচ্ছু জানি না। সো আমি এখন মেশিনে কি করব? আমি বাস বাজছি না, কে বলছি না, কিচ্ছু জানি না। এটা একটা ভয়ের, বিশাল ভয়ের ব্যাপার। তো এখন আপনি জানেন বাংলাদেশে আমাদের টিম গুলো কি হয়, যে তারপর বিভিন্ন প্রকার অডিট হওয়াতে স্ট্যান্ডার্ড ভাবে ইঞ্জিনিয়ার চাই, টেকনিশিয়ান বা এদেরকে ভরা, টেকনিশিয়ানরাই মানে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোকে এই ফ্লোরের কাজগুলোকে মনিটরিং করে এবং চালায়, এখনো চালায়। এখন অনেকটা এগুলো ইঞ্জিনিয়াররা ডিরেক্টলি হস্তক্ষেপ করতেছে, আগে এটা করতো না। এখন আপনি এই যে গেলেন, আপনার ম্যানেজার বলবে যে সোহেল সাহেবকে, মনে করেন আপনি ম্যানেজার, আমি জয়েন করেছি, সোহেল সাহেবকে নিয়ে যান। ম্যানেজার করে যায় ফোরম্যানকে বলবে যে যা ইচ্ছা তাই কাজ করাবেন, কাজ করেন তাদের। ফোরম্যান তো টেকনিশিয়ান, উনি তো জানে যে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছেন, কিছুদিন পরেই ওর কাছ থেকে কাজ শিখে ওনাকে আপনি বলা শুরু করবেন এই করো সেই করো। এই রাগটা ওরা সুযোগ পেলে মানে উঠে ফেলে, যে দাঁড়াও দেখতেছি, একমত কিনা আমার সাথে আপনারা? তখন আপনাকে আমাকে নাকানি চুবানি খাওয়ায়, অনেক খাওয়ায়। এখন এই নাকানি চুবানিটা যদি আপনি চালাক হন, তাহলে খুব কম টাইমে আপনি খাবেন, 3 মাস 6 মাস 1 বছর। আর যদি মনে করেন যে আপনি ওর পিছনে পিছনে খালি ঘুরেন আর কাজগুলোকে টেকনিশিয়ানের মতো করে আপনি শিখতেছেন, কেমন টেকনিশিয়ান শিখতেছে? ধরেন, আপনাকে তো এরকম করবে না যে আপনি ইঞ্জিনিয়ার জয়েন করেছেন, এখানে একটা চেয়ার এখানে একটা টেবিল দিয়ে সাবস্টেশনের ডিজাইন, মানে মনে করেন ইনস্টলেশন কাজ চলতেছে, এখানে চা কফি থাকবে, আপনি মনিটরিং করবেন। বিষয়টা কি এরকম হয় নাকি? আপনি জয়েন করার পরে বিএসসি ইঞ্জিনিয়ার করেন আর ডিপ্লোমা করেন, ডিপ্লোমা করিয়েন, এরকম চাকরি পাওয়া যায় নাকি যে আমি জয়েন করলাম ইঞ্জিনিয়ার হিসেবে, না আমি? স্যার, এরকম কোনো অবস্থা থাকে এরকম না। হয় না। তো হয় কি, এখানে নিয়ে যে আপনি কিচ্ছু থাকবে না, এখন আপনি ওয়ান কাইন্ড অফ ওয়ার্কার। টেকনিশিয়ানরা কাজ করছে, ফোরম্যান কাজ করছে, টিম কাজ করছে। এখন আপনি ওখানে কি করবেন? আপনি বেকার সেট করবেন, কেবল সেট করবেন, কিছুই তো জানেন না। এখন আপনি কি আগায় দিবেন, দেখবেন, কোনো সমস্যা নাই, এবং হার্ড পরিশ্রম করবেন, কোনো সমস্যা নাই, করবেন, এগুলো করতে হবে। কিন্তু এই কাজটা যদি টেকনিশিয়ানের মতো করেন, মনে করেন ইন্টার পাস একজন জয়েন করেছে, উনি দেখে দেখে শিখেছে, যে কি একটা ধরে এটার নাম বাসবার, এটার নাম অমুক, এভাবে যদি আপনি মানে করেন, তাহলে কখনোই আপনি কাজ শিখতে পারবেন। যেমন একটা টেকনিশিয়ান 10 বছর 20 বছর চাকরি করে, তা আপনিও ইঞ্জিনিয়ারিং যে পাস করেছেন, আপনি কিছুই জানেন না, একটা ক্যালকুলেশনের সূত্রগুলো মনে আছে আর কিছু মনে থাকে না আমাদের। এখন এটা দেখে দেখে শিখতে গেলে যদি আপনি হয়, তাহলে 5 থেকে 7 বছর বা 8 বছরে আপনি আপনার পজিশন চেঞ্জ করতে পারেন, অনেকে করে না।
মানে খুব হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, লিস্ট আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হবে 5 থেকে 7 বছর চাকরি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি না হতে পারেন, জানবেন যে আপনার আর মানে প্রবলেম আছে, আপনার শিক্ষার বা আপনার প্ল্যানে, মাস্টার প্ল্যানে সমস্যা আছে। এখন এটাকে রিমুভ করার জন্য দেখেন আপনি যে ইকুইপমেন্ট গুলো আপনার এই বাউন্ডারির মধ্যে থাকবে, মনে করেন আপনি যেই কাজটা করতেছেন প্রথমে, এটার কি কি হয় আপনাকে নোট ডাউন করে এই বিষয়গুলোকে সলিউশন, এটা বাস বারো ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, ট্রান্সফরমার ক্যালকুলেশন, যত কিছু আছে আপনাকে নোট ডাউন করে হচ্ছে ইউটিউব থেকে, কোনো বড় ভাইয়ের কাছ থেকে, বসের কাছ থেকে, আপনার সিঙ্গাপুর যে, আমেরিকার যে কোর্স করে, যেমনি হোক এই জায়গাটাকে শর্ট টাইমের মধ্যে আপনাকে শিখে ফেলতে হবে। তাহলে আপনি খুব শর্ট টাইমের ভিতরে জ্ঞান করতে পারবেন। এটা তো এটাই হচ্ছে, আমরা উল্টা দিকে চলি। আমাদেরকে এই উল্টা পথে চলতে গেলে আপনাদেরকে এক্সট্রা একটু স্টাডি করে এটাকে শিখে নিতে হবে, যেমনি হোক শিখে নিতে হবে প্রিয় ভাইরা, না হলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখন আর যারা জব করে না তাদের সুযোগটা হচ্ছে এরকম, এই পাশ থেকে যাওয়া, এই পাশ থেকে যাওয়ার কেমন, মনে করেন আপনি, আমি যেটা সবসময় বলি যে আপনি মনে করেন 2024-এর জানুয়ারি মাসে, 25শে জানুয়ারিতে বের হলেন, জানুয়ারিতে বের হলেন আপনি, বের হওয়ার পরে 3 মাস বা 6 মাস একটা টাইম বেঁধে নিতে হবে। আমি এটা সবাই কি, আপনারা আমার সাথে একমত হতেও পারেন, না পারেন। 3 মাস 6 মাস আপনি কোন ফিল্ডে কাজ করবেন আপনাকে এটা ঠিক করতে হবে। ধরেন আপনি সরকারি জব করবেন, যান আপনি কোচিং করেন, ঠিক আছে, আপনি ইন্ডাস্ট্রিতে ভালো করবেন, এখানে 3 মাস আর 6 মাস সিভিটাকে ঠিক করতে হবে সুন্দরভাবে, এবং আপনি কি কি বিষয়ে, আপনি কোন activity বা কোন সাবজেক্ট নাকি কোন আপনি পেশাভিত্তিক কাজ করবেন, ডাইং, ফিনিশিং, ইন্ডাস্ট্রি, অটোমেশন, কন্ট্রোলিং, সাবস্টেশন, পাওয়ার সাইডে কোন সাইডে কাজ করতে যাবেন, এই সাইডে আপনি অবশ্যই কি কি জিনিস আপনাকে কাজ করতে হবে, বা এদিকে প্রাধান্য যারা সিনিয়র আছে তাদের সাথে একটু বসে আলাপ করতে হবে যে ভাই আমি এই সেক্টরে এক্সপার্ট হতে চাই, আমি কোন বিষয়গুলোকে শিখবো। এই 3 মাসে আর 6 মাসে এটা প্ল্যান নিতে হবে। প্ল্যান করে যত কিছু আপনার অর্জন করা যায় আপনার নোট ডাউন করে একটা অর্জন করে সিভিটা আপডেট যেহেতু হয়ে গেছে, তা কিছু শিখলেন, সিভির মধ্যে দিয়ে আপনি চাকরি খোঁজা শুরু করবেন। দেন যদি আপনি মানে পাস করার সাথে সাথে একটা চাকরি পেয়ে যান, আর 2 মাস 3 মাস 6 মাস আপনার অনুযায়ী, আপনি যদি 6 মাস লোড নিতে পারেন, 6 মাস না 3 মাস 2 মাস এরকম কিছু, বিষয়টা যে আপনি জানলেন, যেহেতু আপনি স্টাডিতে আছেন, আপনি ফ্যাক্টরিতে যখন দেখবেন এই জিনিসগুলো আপনার পানের মধ্যে একদম সোজা হয়ে যাবে। ম্যাগনেটিক কন্ট্যাক্ট, রিভার্স ফরওয়ার্ড, স্টার ডেল্টা, হোয়াট এভার, অটোমেশন, পিএলসি প্রোগ্রাম, এগুলো আপনার কাছে কিছুই না, কেবল ক্যালকুলেশন। আর যদি যে জয়েন করলো কিছু না জেনে, সে অন্ধের মতো হাতানো শুরু করবে, ওই টেকনিশিয়ানের পিছু পিছু ঘুরবে, বসের পিছু পিছু। আর ইন্ডাস্ট্রি গুলোতে যে আপনাকে বসে কাজ শেখাবে এটা কখনোই মানে খুবই কম, খুবই কম। সেজন্য প্রথমে আমাদেরকে দেখেন ইনস্টলেশন, আমরা প্রথমে কি কাজটা করি, ফ্যাক্টরিতে ইনস্টলেশন কাজ হয়, সেখানে আমরা দাঁড়াই, আমরা কিচ্ছু জানি না, জাস্ট খালি আমরা হেল্প করি। আমি সবসময় বলি যে ভাই আপনারা প্রথমে রুলস রেগুলেশন জানেন, তারপর ডিজাইন জানেন, তারপর যদি ইনস্টলেশন কাছে আসেন, এটা হচ্ছে আপনার কাছে দুধ ভাত, কোনো কিছুই মনে হবে না। ধরেন একটা লেআউট করা আছে যে একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমার লেখা আছে এরকম যে সবগুলো ট্রান্সফরমার চারিদিকে 1 মিটার করে আপনি স্পেস রেখে আপনি এখানে কাজ করেন, এত আরএম এর কেবল ইউজ করবেন, এখানে এত আরএম এর কেবল ইউজ করবেন। তো এটার জন্য কি আপনাকে ইঞ্জিন হওয়া লাগে নাকি সেটা আপনার করার জন্য? এটা তো যে কেউ পারে। আমার ড্রয়িং এ লেখা আছে যে আপনি এত আরএম এর কেবল অমুক অমুক জায়গাতে ইউজ করবেন, তাহলে তো আপনার ইজি। এখন যদি আপনি ড্রয়িং এর ভাষা না বুঝেন তাহলে আবার কঠিন। সেজন্য রুল, আচ্ছা এখানে যে আপনি আপনাকে আরএম এর কেবল ইউজ করতে হবে, এটা কি সঠিক আছে কিনা, এটাই তো ইঞ্জিনিয়ার, আপনি কাজ নিজে করবেন এবং হচ্ছে যাচাই বাছাই করবেন এটা ঠিক আছে কিনা। যদি আপনি নিয়মই না জানেন তাহলে কি যাচাই বাছাই করবেন? দেখেন একটা ধরা, আপনি সেই জন্য আপনার রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশন গুলো কোথায় পাবো আমরা? যা বিএসসি ইঞ্জিনিয়ারিং বইয়ে না, আপনি পাবেন এটা স্ট্যান্ডার্ড পাবেন আপনি বিএনবিসি তে, এফবিএ তে, ব্রিটিশ স্ট্যান্ডার্ডে, এনএসসি তে, এনএসসি তে পাবেন, আইসি তে পাবেন, এগুলোতে পাবেন। আপনি বলবেন যে ভাই এত কিছু পড়ার বা দেখার আমার কখন পড়বো, আমাদের তো এত সময় নেই, ঠিক আছে সময় নেই।
কিছু সময় না আমরা আপনাদের জন্য এগুলাকে একটু পরে দেখাবো, কম্পারিজন করে রাখছি, ছোট ছোট করে কেটে কেটে রাখছি যে কোনটার জন্য কত। তাহলে এটা দেখবেন, ডিজাইন করার জন্য অটোক্যাড আপনি শিখবেন। অটোক্যাড শিখতে আপনার 24 ঘন্টা তো অটোক্যাড শেখানো যায়, 2 মাসও শেখা যায়, 3 মাসও শেখা যায়। আপনি অটোক্যাডটা একদম ইজি সফটওয়্যার একটা, আপনারা সবাই শিখে নেবেন। এখানে অটোক্যাড কে কে জানেন একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। তাহলে আপনারা একটু সাউন্ড নেবো যে অটোক্যাড শেখা খুব কঠিন কোনো কাজ না ইলেকট্রিক্যালদের জন্য প্রাথমিকভাবে। তো এই হচ্ছে এই এটার গল্প, যে আমাদের কিভাবে আগাইতে হবে। এখন আমরা একটু আহ, আমরা এখন কি করব, ধরেন আপনি এই ফ্যাক্টরিটা বা হচ্ছে আপনার এই জায়গাটা আপনি ভিজিটে গেলেন, প্রাথমিকভাবে কি দেখবেন? যদি আপনি রুলস রেগুলেশন না জানেন, এখানে কি স্ট্যান্ডার্ড প্রয়োজন আপনি না জানেন, যে একটা ডিভাইস চারিদিকে কতটুকু স্পেস রাখা দরকার, এখানে সাফিসিয়েন্ট কত আলো দরকার, এগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার যাওয়া আর একজন মানুষের দর্শন করা একই হবে। আমাদেরকে যা দেখতে হবে যে আপনার এইগুলো সব নখগুলো ভেঙে আছে, তালা এই সেই, মানে মাটিতে খুব খারাপ অবস্থা, প্রাথমিকভাবে এগুলো দেখতে হবে। আর চারিদিকে আপনার সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, মানে আউটলুকিং, এবং হচ্ছে 120 থেকে 150 আলো লাক্স আলো আছে কিনা সাফিসিয়েন্ট। এখানে মনে করেন বাইরের টেম্পারেচার মনে করেন 37, আপনার এখানে আছে 50 ডিগ্রি, মানে হবে না। ওদের তাপমাত্রা ঠিক আছে কিনা, এখানে কিছু সাইন থাকে যেমন ডেঞ্জার সাইন, তারপর হচ্ছে আপনার এসএলডি, তারপর হচ্ছে চেক লিস্ট, এগুলো আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে আউটলুকিং সাথে সাথে এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে ভিতরে দেখতে হবে, ধরেন এটা হচ্ছে 600 অ্যাম্পিয়ারের জন্য আপনার এই টিভিটা বা এমডিবিটা, এটার জন্য মেন বাসবার ঠিক আছে কিনা, লিঙ্ক বাসবার ঠিক আছে কিনা, মেন ব্রেকার ঠিক আছে কিনা। এই যে যেমন এগুলাতে যে আপনার ডোর আর্থিং আছে, ডোর আর্থিং আছে কিনা, ডোর আর্থিং থেকে আবার আপনার মেন যে আর্থিং বাসবার আছে সেটার সাথে কানেক্টেড করা আছে কিনা, এই বিষয়গুলা মানে ভিতরের কেবল ড্রেসিং থেকে শুরু করে সব কিছু আপনার ফেল সেপারেটর আছে কিনা, তারপর হচ্ছে আপনার এখানে আহ কি ম্যাট আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে সবগুলো দেখতে হবে। যদি প্রপার ভাবে থাকে দেন ওকে, দেখলেন। তারপর হচ্ছে এই যে কথাগুলো তো বলেছি, যে মেন বেকার ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং, মেন বাস বার সাইজ, মেন লিঙ্ক কেবল বা বাস বার কেবল সিলেকশন, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, জাস্ট এখানে একটা এক্সাম্পল, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এবার এখানে একটা বিষয় আছে যে আর একটা ট্রান্সফরমার আমি দিয়ে দেখাচ্ছি, দেখেন যে মজার বিষয় একটা শেয়ার করি। আমি একটা জায়গায় জয়েন করেছিলাম ইউটিলিটি, ইউটিলিটির উনি সিনিয়র মানান, আমার থেকে মোস্ট সিনিয়র। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে জেনারেটর একটা টার্মিনালে 7টা কেবল ছিল, এরকম ভাবে এখানে তো দুইটা আছে, 7টা কেবল ছিল একটা টার্মিনাল। আমি বলছিলাম যে 7টা টার্মিনাল কেন, কেবল কেন? আমার মনে আছে কথাটা। উনি আমাকে উত্তর দিয়েছিল যে 7টা মনে করেন ডিভিতে যাবে তাই। হুম। আমি হাসছিলাম, কিছু বলিনি, আমি চুপচাপ চলে এসেছি শুনে, তখন আমি জানতাম যে কেন এটা। তাই তারপর ওনাকে জিজ্ঞেস করেছিলাম। তো এই টাইপের কোশ্চেন যদি বলে উনি ইউটিলিটির একজন সিনিয়র মানুষ, তাহলে মানে বুঝতে হবে যে ওনার ভিতরে অনেক গ্যাপ আছে। এটা একটু আপনাদের ভুলটা ভাঙায় দিই যারা জানেন না, যে এসটি সাইডে যেটা, এটা হচ্ছে এসটি সাইড, এটা হচ্ছে এলটি সাইড। এটা এই দুই সাইডে এই পাশে হচ্ছে ভোল্টেজ হাই, যেমন 33 কেভি, 11 কেভি আমরা বলি। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, ভোল্টেজকে কমিয়ে কারেন্টটাকে আমরা বাড়াই। যেমন দেখেন, এদিকে 33 কেভি বা 11 কেভি বলি, এদিকে আসে সর্বোচ্চ 40 ভোল্ট বা 220 ভোল্ট, 140-এর উপরে কোনো এখানে ইয়ার কোনো অপশনই নাই, এভাবে তাকে আপনার করা আছে। এই পাশে যেহেতু ভোল্টেজ লো, কারেন্ট হাই, কারেন্ট হাই এই পাশে। আর এই পাশে কি, ভোল্টেজ হাই, কারেন্ট লো। তো মেন পার্ট হচ্ছে এই কেবল ক্যালকুলেশনের কারেন্ট।
তো কারেন্টের কারণে দেখেন এর পাশে একটা কেবল আসছে, এর পাশে আবার দুইটা কেবল সেম টাইপের। যদি এটা আর ধরেন, এটা হচ্ছে আর, না ইয়েলো ধরেন, এটা হচ্ছে ইয়েলো। তাহলে এই পাশে একটা টার্মিনালে একাধিক কেবলের ইউজ করার অর্থটা হচ্ছে এই পাশে কেবল ক্যালকুলেশন করে যত কারেন্ট কেবল ক্যালকুলেশন করে যতটুকু আপনার কেবলের প্রয়োজন ততটুকু দেওয়া আছে। বিষয়টা যেন আমরা ভুল না করি। আর এটা এখন আর একটা ইম্পর্টেন্ট, আপনি জানেন যে সরি অডিট স্যার, আপনার, আরেকবার একটু বলা যাবে স্যার প্লিজ? আমরা বলতেছিলাম যে আপনি তো এখানে তো দুইটা আছে কেবল। এটা হচ্ছে এমনও হতে পারে যে এরকম 5 বার লম্বা করে লাগিয়ে এখানে আপনার 7টা 8টা 9টা 10টা একই টাইপের ফেজ, এই 10টা 8টা 10টা যা হবে ইকুয়াল একটা কেবল ধরতে হবে আপনার। যেমন এই দুটা যে কারেন্ট যায়, এখানে যে একটা যায় ইকুয়াল সমান। এটার এখন কথা হচ্ছে যে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যদি আপনাকে কেউ প্রশ্ন করে এই পাশে দুইটা কেবল আর এই পাশে একটা কেন, এর অর্থটা হচ্ছে এই পাশে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট লো থাকে, কম থাকে। জি স্যার। যেমন ধরেন এটা কেন, যেমন আপনাদের মাথার উপরে দেখবেন যে কেবল গুলো অনেক চিকন, এবং যখন ফ্যাক্টরিতে ঢোকে তখন অনেক মোটা মোটা কেবল ইউজ করতে হয়। ওই এই কেবল দিয়ে তো কারেন্ট আছে। এই পাশে ভোল্টেজ হাই করে ট্রান্সমিশনের জন্য, আপনার লাইন লস কমানোর জন্য, ম্যাটেরিয়াল এর চিকন করার জন্য, এটা একটা গবেষণার ফল। এটা আমি সবসময় বলি যে এটা যদি গবেষণা না হতো, তো মনে করেন আপনি কাপ্তাই থেকে কারেন্ট নিয়ে আসতেছেন আমাদের বিভিন্ন ব্যবহারের জন্য, তাহলে পোল গুলো কত মোটা হতো, কারেন্ট গুলো কেবল গুলো অনেক কস্ট বেড়ে যেত। সেই জন্য এই ভোল্টেজটাকে হাই করে আপনার কারেন্টটাকে কমিয়ে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়। আর যখন নাকি ট্রান্সমিট করা হয়, ডিস্ট্রিবিউশনের সময় যখন ইউজ করেন, তখন এটাকে যেহেতু ইউজ পয়েন্টটা আমরা 240 আর 220, এর এর নিচে তো আপনার, এর উপরে তো আপনার ইকুইপমেন্ট গুলো ইউজই করতে পারবেন না। থ্রি ফেজের ক্ষেত্রে এটা, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এটা, সব ইকুইপমেন্ট গুলো তো আমাদেরকে এটার মধ্যে সীমাবদ্ধ। সো আপনাকে তো এটা কনভার্ট করতেই হবে। এই কনভার্ট করার সময় যেহেতু কারেন্ট বেড়ে যায়, ভোল্টেজ কম হয়, সেই ক্ষেত্রে আপনার একাধিক কেবল একটা পয়েন্টে আপনার কেবল সংখ্যা বেড়ে যায়। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আর বোঝার জন্য আমাদের ইউটিউবে এই ভিডিও গুলো আছে, আপনারা তারা দেখবেন আর কি, যারা সবাই তার কোর্স করতে পারবেন। আচ্ছা, এখন এই অডিট গুলোতে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়, এই চাপ দেয় ওরা এসে, আপনি ফেজ কখনোই আমাদের বাঙালি ইঞ্জিনিয়াররা আমরা ফেজ কখনো কম দিই না। ফেজ কম দিলে তো গরম হয়ে যাবে, আমাদের মেশিনে ঠিকভাবে ভোল্টেজ যাবে না। সেই জন্য কি করি আমরা, আমরা সব উচ্চ হিসাবে সাহায্যকারী, মানে অপ্রয়োজনীয় মনে করে আর্থিংকে। আর্থিং যে কত বড় একটা মানে হেল্পফুল জিনিস সেটা আমরা বুঝি না, আস্তে আস্তে বুঝতেছি। সেই জন্য ট্রান্সফরমারে অ্যাটলিস্ট আপনার বডিতে হচ্ছে দুইটা আর নিউট্রালে একটা, এটা হচ্ছে আপনাকে অবশ্যই দিতে হবে। বডিতে একটা দিলেও চলে, কিন্তু আর নিউট্রাল তো অবশ্যই একটা থাকে। ওই বডিতে দুইটা আর হচ্ছে আপনার আর্থিং নাকি নিউট্রালে একটা অবশ্যই আপনাকে দিতে হবে। থেকে যদি বড় হয়, দেড় থেকেও বেশি আপনার বডিতে 3টা 4টা 5টা হতে পারে। তো সর্বনিম্ন আপনার বডিতে দুইটা, নিউট্রালে একটা। আর নিউট্রাল এবং হচ্ছে বডি আর্থিং কখনো একসাথে ম্যাচিং ম্যাচিং করা যাবে না। এটা পৃথক পৃথক পিঠে থাকবে আর কি। ঠিক আছে, ট্রান্সফরমার ইনফরমেশন এটা আপনারা জানেন যে এই পাশে রেড ইয়েলো ব্লু, আর এখানে রেড ইয়েলো ব্লু ব্ল্যাক, এই নিউট্রাল পয়েন্ট একটা বের হয় অতিরিক্ত এই সেকেন্ডারি সাইডে। এখন একটু প্র্যাকটিক্যাল দেখি আমরা, যদিও অনেক দূর দূরান্ত আছি, প্র্যাকটিক্যাল দেখার সুযোগ হয় না, কিছু দেখি। 500 কেবি ট্রান্সফরমারের এই ড্রপ আউট ফিউজটা কত লাগবে। এই যে দেখেন এটা কত চিকন কেবল, এই ড্রপ আউট ফিউজ দিয়ে এদিকে এসে আবার এদিকে আমাদের বিশাল বিশাল ট্রান্সফরমার, বিশাল বিশাল কেবল আমাদের করতে হয়। এখন এই ড্রপ আউট ফিউজের সূত্র হচ্ছে, মনে করেন এটা, এটাকে যদি আমরা প্রাইমারি সাইডে কারেন্ট বের করতে যাই, 500 জন্য 500, এর জন্য 1000, √3 মানে এটা 11 কেবি। দেখেন মজার বিষয় হচ্ছে 27 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে। এটা খুবই একটা মজার বিষয় না? 500 কেবি ট্রান্সফরমারে আপনার 27 অ্যাম্পিয়ার কারেন্ট, এক্সপেক্টর 1.25 ধরলাম, এটা অনেক সময় চেঞ্জ হয়। ডিসকো ডিপিডিসি একাত্তর, যেটা প্রথমে আমি বুঝাইছিলাম যে এটা চেঞ্জ হতে পারে। তো এটা সমস্যা নাই, মনে করেন আমরা যেটা নিব সেটা তো লিখিয়ে দিব। 1.25 নিলাম এক্সপেক্টর দিয়ে, আমার কারেন্ট বের হলো 33 অ্যাম্পিয়ার।
33 অ্যাম্পিয়ারের কারেন্ট আপনি ইঞ্জিনে লিখে দিলেন যে 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে আসেন। আর পৃথিবীতে খুঁজে আর ফিউজ পাচ্ছে না, তখন তো আপনার আমার চাকরি যাবে। যে বাজারে কোনটা প্রডিউস, মানে ফিউজ কি কি প্রডিউস হয় এবং বাজারে অ্যাভেলেবল কি কি সাইজ আছে, সেটা আপনাকে এই মানে যখনই আপনি কোনো কাজ জায়গাতে ড্রয়িং এ লিখবেন বা হচ্ছে কাউকে যে লিস্ট দিবেন, তখন আপনার জানতে হবে, না হলে আপনার মান সম্মান যাবে। 33 অ্যাম্পিয়ার নাই, কত আছে? 30 আছে। আবার 30ও দিতে পারবেন না, ক্যালকুলেশন করে যে মানটা হবে তার থেকে আপনি বেশি নিতে পারবেন, কম নিতে পারবেন না। এখানে বেকার ক্যালকুলেশনের ক্ষেত্রে এই কথা, কেবল ক্যালকুলেশন, ড্রপ, ফিউজ, হোয়াটএভার যা কিছু আছে, আপনি এখান থেকে 30 নিতে পারবেন না, 40 নিতে পারবেন, এক ধাপ উপরে যে নিতে পারবেন। মনে করেন 33 অ্যাম্পিয়ার হয়েছে, 30 নিতে পারছেন না, 30 এর উপরে কি 40, 40 নিতে পারবেন। 50 আবার নেওয়া যাবে না, দুই ধাপ উপরে যাওয়া যাবে না। ঠিক আছে? যদি মনে করেন কোম্পানি, আসলে কোনো কোম্পানি 40 অ্যাম্পিয়ার করে না, 50 করে 30, তখন আপনি 50 নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে তো ব্রাদার, নাকি? জি জি। জি আপনারা স্যার, বোঝা যাচ্ছে। বুঝেছেন? আমরা জি একটু স্যার বুঝেছি। রেসপন্স করেন, নাহলে আমি কিন্তু ঘুমায় পড়বো। ওকে। আচ্ছা, এখানে একটা সুন্দর জিনিস আপনাদের জন্য ই করেছি। মানে এইটা শুধু যে ফ্রি সেমিনার আমরা মানে আপনাদেরকে কোর্স করানোর জন্য, এখানে যতগুলো ইনফরমেশন আছে, অলমোস্ট যারা এই আজকে লাস্ট পর্যন্ত থাকবেন, আসলে কোর্স বা সবার করার সুযোগ হয় না, এটা টাইম, অনেক কিছু প্রবলেম থাকে। আলহামদুলিল্লাহ অনেক ইনফরমেশন এখান থেকে পাবেন। দেখেন, একটা ট্রান্সফরমারের আমাদের মেন পার্টটা বা ইঞ্জিনিয়ারিং যারা আমরা যে অপারেশন, মেনটেনেন্স এবং হচ্ছে মেনটেন করি, আমাদের আমাদের ইঞ্জিনিয়ার হিসাবে দেখবেন যে আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার, কোনো সমস্যা নেই, খুব ভালো কথা। কিন্তু আপনি কেবল ক্যালকুলেশন, পাওয়ার সাইডে যদি আপনি গুড নলেজ না থাকে, আপনি যেখানে সেখানে আটকে যাবেন। ধরেন আপনি পিএলসি তে অনেক ভালো কিছু পারেন, কোনো সমস্যা নেই, এটা একটা ভালো গুণ। কিন্তু আপনি পাওয়ার সাইডে যদি আপনার কেবল ক্যালকুলেশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, এগুলো যদি আপনার ধারণা না থাকে, মানে ভালো নলেজ না থাকে, তাহলে আপনি ভাইবা বোর্ডে যেয়ে আপনি ঠকে যাবেন। অলমোস্ট এখান থেকে 60% কোশ্চেন আপনাকে করবে, 60% কোশ্চেন আপনাকে এগুলো থেকে করবে। সো এই জায়গাগুলোকে আপনাকে ভালো করতে হবে। এবং এবিসি লাইসেন্স বলেন, এই বলেন, এগুলোতে এগুলোই কোশ্চেন। তো দেখেন, 100 কেভি ট্রান্সফরমার একটা, 100 কেভি ট্রান্সফরমারে, ও সরি, আমি যে কথাটা বলছিলাম যে আপনি ইউজার পয়েন্টে আমার থাকবে ওয়াট, কিলোওয়াট, কেভিএ, এগুলোতে লেখা, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারটা আমার জানা দরকার। পোল ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, যা আছে ট্রান্সফার ক্যালকুলেশন, আপনাকে এই অ্যাম্পিয়ারটা জানতে হবে, কারেন্টটা জানতে হবে। কারেন্ট জানতে পারলেই আপনি বাকিগুলো কনভার্ট করতে পারবেন। দেখেন, 100 কেভি ট্রান্সফরমারের সূত্রটা হচ্ছে এটা। যদি আমি কারেন্ট বের করি, আইপি প্রাইমারি সাইডের কারেন্ট বের করি, দেখেন সূত্রটা কি, সূত্র অ্যাপ্লাই করতে গেলে অ্যাকশন এটা 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 দিয়ে বের হবে। এই সূত্রটা কনভার্ট তো আপনারা বুঝতে পারতেছেন, আমি আর করলাম না। কত হলো? যে 5.24 কারেন্ট বের হলো 100 কেভি ট্রান্সফরমার। এটা হচ্ছে প্রাইমারি সাইড। সেকেন্ডারি সাইডের সূত্রটা কি? জাস্ট √3 VI, √3 VIS, মানে হচ্ছে কি, এটা জাস্ট খালি আপনার চেঞ্জ হচ্ছে কি যে ভোল্টেজটা, সব ঠিক আছে। দেখেন, এখন ভোল্টেজটা চেঞ্জ করতে যে আমার 139.112, এখানে 1.2 আপনার কারেন্ট, দেখেন। আর এদিকে হচ্ছে আপনার এসটি সাইডে হচ্ছে আপনার প্রাইমারি সাইডে 5.24, 139.12 অ্যাম্পিয়ার। এদিকে কতটা বেশি কারেন্ট, দেখেন, একটা ট্রান্সফরমার। এখন ভাই, দুনিয়াতে শর্টকাট কিছু নিয়ম আর সূত্র অ্যাপ্লাই করে যদি আপনি করতে যান, তাহলে আপনার একটা বিশাল একটা সময় নষ্ট হয়ে যাবে। এবং এসএলডি বা প্রতিনিয়ত যে আপনি প্রফেশনালি কাজ করবেন, তো আপনি করতে পারবেন। সেজন্য কিছু শর্টকাট মেথড আপনাকে অবশ্যই জানতে হবে। কেভিএ থেকে আমি, দেখেন এখানে কেভিএ থেকে অ্যাম্পিয়ার বের করবো কিভাবে। কেভিএর সাথে ট্রান্সফরমার যখন বের করবো, সেকেন্ডারি নাকি সরি প্রাইমারি বা এসটি সাইডের, কি হবে, 0.0524 আপনি গুণ করলেই আমার ট্রান্সফরমার, মনে করি 100 কেভি বা 500 কেভি এর, এটা হচ্ছে এই প্রাইমারি সাইডের আমি কারেন্ট দেখতে চাই কত। তো 0.052 যদি গুণ দেন,
আপনার এই কেভি যত কেভি আছে তার সাথে তাহলে বের হবে। দেখেন এটা হচ্ছে সেমটা আমি রাখছি আপনাদের বোঝার জন্য। যেটা সূত্র দিয়ে করেছি 5.24 বের হয়েছে, আমি শর্টকাট দিয়ে বের করে 5.24 বেরিয়েছে। সো এটাই আমার মনে রাখা হলে আপনি ইজিলি আপনি খুব শর্ট টাইম আপনি করতে পারবেন, একটা ডিজিট চাপ দিলেই চলে আসবে। সেম ভাবেই আপনার সেকেন্ডারি সাইডে কি হয়েছে, আমার এটা পেয়েছি যদি 1.39 যদি আমি কেভি এর সাথে গুণ দিই, কত কেভি, 100 কেভি এর ট্রান্সফরমার 1.39 দিয়ে গুণ দিলে আমি পাচ্ছি। আপনাদের ক্ষেত্রে প্রমাণিত যে আপনি সূত্র অ্যাপ্লাই না করেও এই শর্টকাট কোড গুলো মনে করেও আপনি পারবেন। এই এখন প্রাইমারি বা একটু ইন্টারাপ্ট করতেছি, প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের জন্য এই যে হচ্ছে প্রাইমারি সাইডের জন্য 0.00524, এটা কি অলওয়েজ ধরে হচ্ছে গুণ করতে পারবো, নাকি এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট আচ্ছা না। যে কোনো আচ্ছা ট্রান্সফার মনে করেন 500 কেভি ট্রান্সফার বললাম, তো 500 ইন্টু 0.0524 গুণ দিবেন। আর যদি আমি এটা সেকেন্ডারি সাইড বলি তাহলে হচ্ছে আপনার 1.39 গুণ দেবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে প্রশ্ন করবে এরকম যে এটা আপনি কোথায় পেলেন, এটা আপনি কোথায় পেলেন, তখন বলবেন যে আপনি সোহেল ভাই একটা সেমিনার নিয়ে এসেছিল বা আমার বস জানে, আমি শুনেছি অমুকের কাছ থেকে, ইউটিউবের কাছ থেকে। না, এই ধরনের কথা বলা যাবে না। কমপ্লায়েন্স যদি আপনি ইঞ্জিনিয়ার মানুষকে কথা বলা যাবে না। এটার মানে বায়োডাটা আপনার খুঁজে বের করতে হবে যেটা কোথা থেকে আসলো। এটা আমি সামনে আলোচনা করতেছি, আর একটা ইয়ে আছে এখানে আলোচনা করবো যে কোথা আসলো। যা বলে দিই, এটা হচ্ছে আমার এই সূত্র থেকে একক বসিয়ে ক্যালকুলেশন করে এই কোডটা বের করেছি আমরা। এটা আর বের করলাম না, এটা বের করে আপনাদেরকে আমি এটা proof করে স্যার দেবো। কারেন্ট ফর্মুলাটা বের করার জন্য স্যার এলটি এবং এসটিসি এর ডিফারেন্স শুধু একটা হচ্ছে 11 কেভি ধরে আমরা ক্যালকুলেট করছি, আর একটা হচ্ছে স্যার 415 ভোল্ট ধরে ক্যালকুলেট করছি জি, অ্যাম্পিয়ার। আর হ্যাঁ, ডিফারেন্স স্যার ওইটাই স্যার। এটা হচ্ছে আমার ইউজার পয়েন্টে 440 সর্বোচ্চ, আমি 115 চারশো নিয়েছি। পনেরো 415 নিয়েছি স্যার। জি সে স্যার, ধন্যবাদ এটা স্যার। তো আপনি যদি 20 নেন হালকা পরিবর্তন হবে, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড বা নমিনাল ভোল্টেজ থাকে একটা, যে সাবস্টেশনের জন্য পাওয়ার সাইডের জন্য 415 ধরে, আর এমনি ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার ধরে এটা হচ্ছে 400। এটাও আমি আপনার কোন গাইডলাইনে আছে দেখাই দিচ্ছি আজকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে দেখেন আমরা কি যে কাজ করতে হয়, আমি প্রথমে বলেছিলাম যে ধরেন আপনি একটা মেশিন, এত কিলোওয়াট, এত কিলোওয়াট, একটা লাইট লাগাইছেন, কত ওয়াটের লাইট, এত ওয়াট। তাহলে ওয়াট আর কিলোওয়াট ছাড়া ইউজার পয়েন্টে আর কোনো জিনিস নাই। আমাদেরকে ওয়াট আর কিলোওয়াট থেকে কনভার্ট করে কোথায় যেতে হয়, অ্যাম্পিয়ারে যেতে হয়। কি জন্য? বল ক্যালকুলেশন, বেকের ক্যালকুলেশন, বাসবের ক্যালকুলেশনের জন্য। ধরেন এখানে মোটরটা হচ্ছে, এটা একটা মোটর 25 কিলোওয়াট। এই 25 কিলোওয়াট এখন যদি আপনি কেবল যখন ঠিক করবেন, তখন কিভাবে আপনাকে ঠিক করতে হবে, এটা কারেন্ট অ্যাম্পিয়ার জানতে হবে, কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এখানে। তখন আপনি কিলোওয়াটের সাথে গুণ করে আপনাকে সাথে সাথে দ্রুত আপনাকে কনভার্ট করতে হবে অ্যাম্পিয়ারে। অ্যাম্পিয়ারে যখন কারেন্টটা জানলেন তখনই আপনার কেবল চার্ট দেখে আপনি এই জিনিসগুলা ঠিক করে ফেলবেন। কেবল চার্ট কিভাবে দেখবেন আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, এখন তাহলে দেখেন আমার যে লক্ষ্য বস্তুটা, যে আপনারা ইঞ্জিনিয়ার এসএলডি করবেন, আপনাকে একটা ভাইবা বোর্ডে যে প্রশ্ন করবে যে বলেন তো 20 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার। এখন আপনি এই সূত্র দিয়ে করবেন, √3 VI cos θ, পাওয়ার সূত্র। এটা হচ্ছে থ্রি ফেজের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজের VI cos θ, এটা জাস্ট খালি কি এই আপনার √3টা থাকে না। দেখেন এই সূত্রটা দিয়ে যদি আপনি করতে যান, কতগুলো জিনিস আপনাকে জানা লাগবে, অনেক কিছু। সেই জন্য শর্ট মেথডে কি, কিলোওয়াটের সাথে আপনি 1.8 গুণ দিলে থ্রি ফেজের কারেন্ট বের হবে। মনে করেন 20 কিলোওয়াট ইন্টু 1.8 গুণ দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার থ্রি ফেজের কারেন্ট। আর সিঙ্গেল ফেজের মনে করেন 20 কিলোওয়াট সমান সমান 5.68, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজের যাবে, এটা হচ্ছে থ্রি ফেজ, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ। কেমন? তাহলে এখন দেখেন, এখন যদি আপনি মনে করেন একটা ভাইবা বোর্ডে আপনি পরীক্ষা দিতে গেছেন, কোনো কারণে বলেই দিল যে এত কিলোওয়াট সমান কত অ্যাম্পিয়ার নেবেন আপনি,
তখন আপনি যদি বললেন যে স্যার একটা এ4 এর কাগজ দেন, একটা সাইন্টিফিক ক্যালকুলেটর দেন, দিয়ে সব বসায়া করতে 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 3 মিনিট বা 4 মিনিট নষ্ট করে দিলেন একটা প্রশ্নতে, আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি। আর আমাকে যদি বলে, মনে করেন আপনিও পরীক্ষা দিলেন আমিও পরীক্ষা দিলাম, আমি কি করবো, এটা গুণ দিয়ে বের করে দিলাম, এটা গুণ দিয়ে বের করে দিলাম, 30 সেকেন্ড, 30 সেকেন্ডে আমার সব অ্যান্সার ক্লোজ। তখনই আপনাকে যারা ভাইবা বোর্ডে থাকবে তারা বুঝতে পারবে যে না, এই জিনিয়াস প্রফেশনালি কাজ করেছে। একটা ইস্যু। একটা ইস্যু হচ্ছে যে এটা এটা শর্টকাট গুলো কেন আপনি ইউজ করবেন, দেখেন আপনাদের একটু ঘুরে আসি। আহ আমাদের কিছু ডকুমেন্টস আছে, হিউজ পরিমাণ ডকুমেন্টস আছে, এগুলো নিয়ে যেহেতু কাজ করি, শর্টকাট আপনাদেরকে এই বিষয়গুলোকে দেখানোর জন্য একটা এসএলডি আমি ই করি, দেখেন। এটা এটা আমারই করা, একটা অ্যালায়েন্স কোম্পানি যখন ছিলাম অনেক আগের। ধরেন এগুলো দেখেন, এই যে এখানে 6 5 50 58 বেকার। তারপর হচ্ছে আপনার আরো বড় গুলা কই, এটা দেখেন, এটা হচ্ছে আপনার 72 বেকার। এখন 72 বেকার, মানে এতগুলো লোড, এটা দেখেন, এটা 108। চিন্তা করছেন, 108টা বেকার। এখন এই যে এতগুলো ক্যালকুলেশন, এবং এখানে একটা, এই এতগুলো ক্যালকুলেশন করে প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে এই আপনার এখানে এসে বেকার। প্রত্যেকটা বিষয় যদি আপনি সূত্রে অ্যাপ্লাই করা শুরু করেন, তাহলে এই একটা এসএলডি করতে আপনার 2 দিন বা 1 দিন সময় চলে যাবে। এটা কিন্তু এটা ওয়ান টু এর ব্যাপার আমাদের কাছে। যখন আপনি এগুলো করবেন, আপনার খুব ভালো লাগবে। এই যে দেখেন, এগুলো এগুলো হচ্ছে কি ড্রয়িং 93। তাহলে এই কোম্পানির এসএলডিটা যদি আপনি সূত্রে অ্যাপ্লাই করে করতে যান, তাহলে আপনার জীবনের অর্ধেক দিন শেষ হয়ে যাবে, তাও আপনি মেলাতে পারবেন না। ঠিক আছে, সেই জন্য কিছু জায়গাতে আপনার শর্টকাট আপনার মেথডে অ্যাপ্লাই করতে হবে। এটা করলে আপনি প্রফেশনালি আপনি খুব দ্রুত কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এটা আপনাদেরকে এসএলডি দেখালাম। আর আমাদের এই যে যতগুলো ডকুমেন্ট দেখছেন, সবগুলো আমরা কেটে কেটে রাখছি, যে আপনাদের সুবিধার জন্য। কেবল ক্যালকুলেশন, ড্রপ আউট ভোল্টেজ, এগুলো আমরা সবগুলোকে কেটে কেটে রাখছি আপনাদের জন্য, যেন যখন যেটা প্রয়োজন ওই জাস্ট খালি এইটা একটু দেখবেন, আপনি সব ইনশাল্লাহ পেরে যাবেন। তো যাই হোক, আমরা একটু চিন্তা যাই, এখানে আবার পরে আসবো। এখন আপনি যে শর্টকাট মেথডে অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নাই, করবেন, কিন্তু এখানে কথা আছে। যে কোনো কাজ করলে আপনি এই 1.8 কোথা থেকে আসলো, 5.68 কোথা থেকে আসলো, এটা এই 1.8 আসলো এই সূত্র থেকে, আর এই সূত্র থেকে আসলো 5.6। এটা কিভাবে আমি একটু প্রমাণ করতেছি, আসলে কিভাবে আসলো। এই সূত্রটা আমি কনভার্ট করতেছি এই উপরে, যেহেতু কারেন্ট বের করবো, √3, তারপরে ইন্টু ভি আই, না আই না, ভি কস থিটা, যেহেতু আই ওদিকে চলে গেছে। এখন দেখেন, যেহেতু ইউনিটি মান করবো, তাহলে 1, তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000, উপরে √3 মান হচ্ছে 732, আর হচ্ছে আপনার ভি এর মান হচ্ছে 400 নিলাম, আর কস থিটার মান হচ্ছে 0.8। এখন নিচে উপরে হচ্ছে 100, 1000, এটা হচ্ছে 5.424। এটা আমি অনেক করেছি, তো সেজন্য আমার মুখস্থ হয়ে গেছে। আপনারা আপনাদের মতো ট্রাই করতে পারেন। দেখেন, এই যে অ্যান্সার, আমি প্রুভ করে দিলাম আপনাদেরকে যে এটা আমার সূত্র থেকে এসে। এখন সিঙ্গেল ফেজেরটাও সেম ভাবেই, সিঙ্গেল ফেজেরটা এভাবে আসবে, জাস্ট খালি এখানে 1000 একবারে বসাই দিলাম সিঙ্গেল ফেজেরটা। আর এর নিচে হচ্ছে আপনার এই এই রুট, এটা হবে না, ভি ভি কস থিটা। তো ভি এর মান হচ্ছে 220, আর কস থিটার মান হচ্ছে আপনার 0.8, সিঙ্গেল পেজ। তো নিচে এ উপরে হবে 1000, আর 176 হবে নিচে, তাহলে হবে আপনার এটা ভাগফল 5.68 এখানে বুঝেননি কেউ আছেন এরকম? এখানে বুঝেননি এরকম কেউ আছেন? জি, আমি বুঝতে পারছি। না না, বুঝতে পারছি ঠিক স্যার। আছে, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে, বুঝছেন তো এখানে আমি 400 নিলাম কেন, এটা বুঝে না।
কেন আমি ওটা 400 নিলাম? থ্রি ফেজের জন্য। 3 ফেজের ভোল্টেজ নিছেন 400। আমি 420 তো নিতে পারতাম, 440 তো নিতে পারতাম, হয়তো বা 430। স্যার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, গুড। আমি এটা জানতে চাচ্ছিলাম যে যে কোনো জিনিস আপনাকে জানতে হবে। হ্যাঁ, যে এটা কেন হলো, এটা হলো না কেন। আমি ধরেছি এক কথা, এটা এটা কেন নিচ্ছে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যে কোনো গাইডলাইনে যখন নমিনেন্ট ভোল্টেজ মানে স্ট্যান্ডার্ড ভোল্টেজ বলে, এই স্ট্যান্ডার্ড ভোল্টেজ নিয়ে আপনার কাজ করতে হয়। এটা হচ্ছে পাওয়ার সাইড হচ্ছে 415 নিয়ে কাজ করে, আর এই টাইপের জায়গাতে 400 নিয়ে কাজ করে এখন। এটার মানটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দিচ্ছি। সবসময় কি করতে হবে, আপনি যদি গেনার হতে চান আপনাকে হিউজ পরিমাণ ডকুমেন্টস রাখতে হবে, সেগুলো আপনি সময় পেলে আপনাকে স্টাডি করতে হবে, দেন আপনি সাকসেস। আপনার বেশি প্যারা নেই। মানে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যত প্যারা নেই ভাই, আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এত প্যারা না। এটা হচ্ছে একটা থিসিস করার জায়গা, গবেষণা করার জায়গা, সুন্দরভাবে পথ চলার জায়গা। এখন নিজকে আপনি বলবেন যে ভাই বাংলাদেশের পরিবেশ নাই, এই কথা আমি বিশ্বাস করি না। বাংলাদেশের চাকরি নাই, এটাও আমি বিশ্বাস করি না। আর বাংলাদেশে পজিশন করতে অনেক টাফ, এটাও বিশ্বাস করি না, দু একজন ব্যতিক্রমী ছাড়া। আমি যেহেতু অনেকদিন চাকরি করে এসেছি, মানে ডাইং ফিনিশিং বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সব জায়গাতে আমি চাকরি করে এসেছি। সো নিজের পজিশন যদি আপনি করতে চান, বা এই কিছু বাধা তো থাকবেই, এই জিনিসটা যদি আপনি একটু ব্যতিক্রম ভাবে আগাতে চান, আপনাকে আপনাকে নিজকে একটু ব্যতিক্রম হতে হবে আগে, তো অনেক মানুষের সাথে সাথে চললে হবে না। এটা দেখেন, যে এটা দেখেন একটাই ভোল্টেজ ড্রপের আমাদের ক্যালকুলেশন। এখানে বিএনপিসি কি বলছে, এখানে এনএফপি কি বলছে, দেখছেন কম্পারিজনটা কত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ নেবেন। এখানে আপনার বিটিসি স্ট্যান্ডার্ড কি বলতেছে, দেখেন এই যে বিটিসি স্ট্যান্ডার্ড বলছে কত পার্সেন্ট আপনি ভোল্টেজ নেবেন। বিটিসি স্ট্যান্ডার্ডের সূত্র এখানে দেখেন, বিটিসি নমিনাল ভোল্টেজ 400 ভোল্ট 3 ফেজের জন্য। আমার স্ট্যান্ডার্ড একটা গাইডলাইন আমি পেয়ে গেলাম, আপনাকে দেখালাম। এভাবে সব ইনফরমেশন গুলো আমার কাছে আছে। এভাবে দেখেন বিএনপিসি কি বলতেছে এটা। এখানে যতগুলো গাইডলাইন আছে, আমাদের চলতি গাইডলাইন গুলো, কম্পারিজন গুলো কে কোনটা বলতেছি, এভাবে আমরা কেটে কেটে রাখছি। এই যে আমাদের কালার কোড চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন একে বলে। এটা দেখেন, এই আমি যেই মানে এই যে দেখেন এখানে 14টা ইয়ে আছে, যে বাসবার ক্যালকুলেশন, বিবিটি বিবিটি ক্যালকুলেশন। এটা হচ্ছে কোন মেথডে কি বলছে, এই যে এনএফপিএ তে কি বলতেছে। এবার আপনি দেখেন, দেখেন এই কম্পারিজন গুলো কি বললাম আপনাকে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ন্যাশনাল কোড, তারপর হচ্ছে আপনার ফায়ার, তারপর হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। এই যে তিন চারটা যেটা আমাদের স্ট্যান্ডার্ড, কেবল গুলাকে আপনি টির মধ্যে দিয়ে কিভাবে নিয়ে যাবেন, এটা স্ট্যান্ডার্ড কি, এই জিনিসটা যদি আপনি একটু আলোচনা দেখেন, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু, এই শুধু এই 14টা পাতা পড়লে আপনি অনেক কিছু পাবেন। এরকম ভাবে অসংখ্য যে যে জিনিসগুলো দেখতেছেন সবগুলো আমাদের ডকুমেন্টস গুলো আপনার, এবং এখানে এখানে এগুলো সবগুলো র ফাইল আমাদের আপনাদের জন্য আমরা তৈরি করে রাখছি। সো আপনাদের যেন ইজিলি আপনারা করতে পারেন, মানে ধরতে পারেন। তো আমাদের আলোচনার অনেক বিষয় আছে, আমরা অনেক সময় হয়ে যাচ্ছে, আমরা আগাই তাহলে আপনাদের সাথে আপনি আলোচনা করতে পারবো। আসলে অনেক তো মনে হয় যে আমাদেরকে সবকিছু আমি একদিনই দিয়ে দিই, কিন্তু আসলে খুব কষ্ট হয়ে যায়। দেখেন বাসবার ক্যালকুলেশন আমরা যখন করি, বাসবার ক্যালকুলেশন গুলো কিভাবে করি, বাসবারের উইথ আর হচ্ছে থিকনেস গুণ করে, যদি উইথ আর থিকনেস গুণ করে বাসবার ক্যালকুলেশনের সূত্র এরকম, বাসবার সমান সমান উইথ ইন্টু থিকনেস ইন্টু 1 আর স্কোয়ার মিলিমিটারের কারেন্ট বহনের ক্ষমতা যদি গুণ দেন, যেটা হবে সেটা এই বাসবারের অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। তো এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে থিকনেস, এটা উইথ এটা থিকনেস। এটার উপরে ডিপেন্ড করে আপনি কি করবেন, আপনার ধরেন 20 উইথ, থিকনেস হচ্ছে 10, এটা কপারের 1.55, তাহলে আমার ই বের হবে কত, 310 আমার অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে এইখানে 310 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে 1.5 কি, 1.55টা দেখেন এখানে লেখা আছে কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.55 পার স্কোয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.09, এখানে 9টা নাই, 09 পার স্কোয়ার মিলিমিটার।
তাহলে অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে হচ্ছে 1.5 এর জায়গাতে এখানে হচ্ছে 1.09 গুণ দিলে যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা এখন যারা বাসবার ক্যালকুলেশন জানেন না, এটা হচ্ছে বাসবার ক্যালকুলেশনের সূত্র। ঠিক আছে। আরো ডিটেলস এখানে কিছু বিষয় আছে, এগুলা এখন যদি আমি এই বিষয়ে কথা বলতে চাই তো 20 মিনিট চলে যাবে। আর যে কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে, আমাদের এই যে আমাদের অফিসিয়ালি এই নাম্বারটা আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপ। সো আপনারা মানে কোর্স করতে হবে এমন কোনো আপনাদের টেন্ডেন্সি বলে যাবেন। অনেকেই বলে যে ভাই ওনাদের এই যে সেমিনারে যুক্ত হলে তো কোর্স করতে হবে, এগুলা ভাই হতে পারে, এগুলো হচ্ছে বোকাস কথাবার্তা। আমরা কোর্স যে সবাই করবে এটা আমরা কোনো প্রয়োজন নাই, সবাই কোর্স করতেই পারবে না ব্যস্ততার কারণে। এই কারণে এই নাম্বারটা আছে, যে কোনো জিজ্ঞাসা যদি থাকে আমাকে এসএমএস করবেন, ইনশাল্লাহ আমি যদি সম্ভব হয় বা আমার জানা থাকে আমি সেগুলো অ্যান্সার দেবো। এখন দেখেন একটা আমি লেআউট ওপেন করেছি আপনাদের সামনে। এই লেআউটটা এলডি যেটা বলছে, এই ফ্যানটা কোথায় টাঙাইবেন, এই লাইটটা, এগুলো কোথায় আপনি এখানে এই রুমে ধরেন, এই রুমে যে 6টা লাইট হয়েছে এটা কিসের ভিত্তিতে? আমরা কি করি, যেমন আমি অনেক চাকরি করে এসেছি, একটা রুম দিয়েছি, রুমটাতে লাইট আমরা কিভাবে সেট করি, এখানে একটা দাও, 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 এখানে একটা দাও। আরে বাপ, ইঞ্জিনিয়ারের কাম এটা? হ্যাঁ, বলেন এটা ইঞ্জিনিয়ারের কাজ যেখানে দাও এখানে দাও? না, এটাকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে বলতে হবে যে এটা কি রুম হবে। প্রশ্ন, এটা হচ্ছে অফিস রুম হবে। অফিস রুমে স্ট্যান্ডার্ড লাক্স কত? 300। কোথায় পেয়েছি? বিএনবিসি বলেছে 300 লাক্সের জন্য কত কিলো ওয়াটের না ওয়াটের কয়টা লাইট লাগবে এটা ক্যালকুলেশন করতে হবে আপনাকে, দেন আপনাকে দিতে হবে। তাহলে আপনার এই যে আমরা কম বয়সী মানে কাপাকাপি শুরু করি, আপনি কোরিয়ান তাইওয়ানের সাথে আপনারা কাজ করেছেন কিনা জানি না, আমি আল্লাহর মতো অনেক দেশের ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছি, যে কোরিয়ান, চায়না, এরা দেখবেন যে 70 75 65 বছর বয়স মানুষ ইজিলি বাংলাদেশে কাজ করছে, আছে কি দেখছেন কিনা আপনারা? যে মেকানিক্যাল ওয়ার্ক করতেছে, রাত দিন খাটিয়ে কাজ করতেছে তারা। আমরা পাইছি পঁয়ষট্টি আর ষাট চাইনিজদের চাইনিজদের যে- মানে 70 75 80 বছরও পাইছি আমি। দেখছেন না? আপনি হ্যাঁ, হ্যাঁ। আমি 80 বছর না, 60 বছর পাইলে আমরা খুঁজে পাওয়া যাবে না, কারণটা কি? মানে ওরা দেখেন, ওরা আবার ভাতও খাচ্ছে না, লুডুস খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে, মনে হচ্ছে যে খুব যে বেশি আপনার থেকে আমার থেকে খায় তা না, ওরা একটা নিয়ম মেনটেন করে। আমরা তো মনে করি যে একটা আরেকটা গল্প করি, আমি একটা ফ্যাক্টরিতে কমপ্লায়েন্সের তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জয়েন করেছি সবে মাত্র। তো কমপ্লায়েন্স টেকনিক্যাল বিষয়গুলো 4টা কোম্পানি আমি দেখতাম। তো এম্বুটারে একটা সাইট ওপেন হচ্ছে, এম্বুটারে খুবই ডিমান্ডফুল মেশিন গুলো। তো ওখানে অফিস হচ্ছে, তো আপনার লাইট সেট করছে যেভাবে, এখানে একটা আর এখানে দুটা, এরকম 5টা লাইট সেট করছে। তো আমার এই কম্পিউটারের মাধ্যমে রিকোয়েশন দিতে হতো, তো আমার আবার সিগনেচার নেওয়ার জন্য আসছে একবার, তো 2টা লাইট নিয়ে গেল একবার, না এদিকে 3টা লাইট দিয়েছে, সরি। তো 3টা লাইট নিয়ে গেল, আবার এসে 2টা চাইছে। তখন আমি টেকনিশিয়ানকে জিজ্ঞেস করছি এটা একটা লাইট কোথায় সেট করছেন? স্যার ওখানে। তখন আমি দুপুরের সময় হাঁটতে হাঁটতে গেলাম, আমি কিন্তু জানি না কোথায় কি লাইট হচ্ছে, নতুন জায়গাতে লাইট সেট হচ্ছে বা কাজ চলতেছে, আমি কিছু জানি না। এ দেখি যে সর্বনাশ, একটা 2024-এ কাজ হচ্ছে বা 22-এ 23-এ, কি করছে, এখানে টেবিল বসবে একজনের, এখানে একটা লাইট দিয়েছে, এখানে একটা লাইট দিয়েছে, এখানে টেবিল আপাতত বসবে না তাই এখানে দিয়েছে, আর এখানে দিয়েছে, এদিকে ফাঁকা, মানে কোনো ক্যালকুলেশন কোনো কিছু তো না। আমি কাজ বন্ধ করলাম, আমি আমার জিএম স্যারকে বললাম, স্যার এখানে যে কাজ চলতেছে এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। এখানে আমি কমপ্লায়েন্স জয়েন করেছি বা টেকনিক্যাল বিষয়গুলো দেখি যে কয়টা লাইট হবে টেকনিশিয়ানের উপর ভর করে আপনি কেমনে কি করলেন, এটা তো আপনি অডিট ফেল করবেন, রাইট বলতে। তখন তো কিছু দেখেন সরষেপ তাহলে কি করতে হবে এই সেই, মানে বিষয়টা হচ্ছে মজার, যেটা গল্প আমি বোঝাতে চাইছিলাম যে এটা ওই যে আপনার 70 বছর, আমরা 60 বছরে আমরা শেষ, আমাদের আয়ুকাল শেষ হয়ে যায়, এই আমাদের মানে চোখের অবস্থা খারাপ, আমাদের মানে রেস্টের কোনো জায়গা নাই, কোনো কিছুই ঠিক নাই। হ্যাঁ, এনভায়রনমেন্ট ঠিক নাই, সেই জন্য আমরা খুব দ্রুত এটা হয়ে যায়, আমাদের আয়ুকালটা শেষ হয়ে যায়, আমার মনে হয় এরকম। তো যাই হোক, এখন এই রুমে 6টা লাইট টাঙাইতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য যেটা করতে হবে,
এটা তো সফটওয়্যার দিয়েও পারা যায়। আপনার আরেকটা পারা যায় হচ্ছে বিএনবিসি তে আপনার আছে, এই যে একটা আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা যারা যুক্ত হয়েছেন একটু থাকেন। ক্লাসটা যদিও লং হয়ে যাচ্ছে, যেহেতু আপনাদের একটাই ক্লাসে আপনাদের এই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এই যে এই সূত্রটা কি, যদি আপনি ম্যানুয়ালি করতে যান, এন সমান সমান লাইট লাগবে। তো এন সমান সমান রিকোয়ার অফ লাইট, আমার এই রুমে কয়টা লাইট লাগবে। ই সমান সমান হচ্ছে রিকোয়ার লাক্স লেভেল, এ সমান হচ্ছে রুমের এরিয়া মিটারে, এফ সমান হচ্ছে লুমেন আউটপুট অফ দিস লাইট, প্রতিটা লাইট কতটুকু লুমেন দিতে পারবে, ইউটিলিজেশন ফ্যাক্টর, মেইনটেনেন্স ফ্যাক্টর। এই পার্ট যদি সবটি আমরা বসাই তাহলে হচ্ছে আমার লাইট সংখ্যা কত, এটা বেড়ে যাবে। তাহলে দেখেন, এটা বের করতে যাওয়া আবার এখানে কিছু ক্যালকুলেশন আছে। এখানে এই যে একটা শর্টকাট করা আছে দেখেন আমাদের, এটা হচ্ছে আপনি যাদের লাইট কত লাইট প্রয়োজন, 300 অফিস রুমের জন্য, উইথ লেন্থ এরিয়া হাইট, আপনার কয়টা লাইট, কত ওয়াটের লাইট দেবো, এলইডি আমরা 18 ওয়াট লাইট দেবো, লুমেন হচ্ছে 120, টোটাল লুমেন হচ্ছে এত, যে লাইট সংখ্যা হচ্ছে 5.69, ছয়টা লাইট প্রয়োজন, এটা তো ভগ্নাংশ দিতে পারবেন। এটা আবার এই যে দেখেন, এটা টোটাল, এটাকে এক্সেল এ করা আছে, জাস্ট খালি আপনি সংখ্যা দিলে এটা চেঞ্জ হবে। তাহলে 5.6 মানে কি, ছয়টা লাইট প্রয়োজন। এটা দ্য রিকোয়ার্ড লাক্স লেভেল 300। এটা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে আমরা যে রুমে লাইট সেট করব সেটা হচ্ছে অফিস রুম, এটা হচ্ছে আপনার অটো বেরিয়ে যাবে, এটা হচ্ছে আপনার আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করে করা আছে। এখন দেখেন, এই যে আমি কথাটা বললাম যে আমি আহ, এটাতে 300 লাক্স প্রয়োজন, এটা আমি কোথায়, কত লাক্স কোথায় প্রয়োজন, এটা কোথায় পাবো, এই বিএনবিসির কাছে পাবো। এই যে বিএনবিসি দেখেন, এখানে হচ্ছে 143 পেজ কাটা আছে ইলেকট্রিক্যালের জন্য। আমি বললাম না আপনাকে, যেগুলো বিএনবিসি বইতে বিশাল বই, আপনারা জানেন। এখন প্রত্যেকটা বই যদি আপনি দেখতে যান তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত সময় দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করতেছি। সো আপনারা দেখেন, এই যে আপনি কোন স্কুল অ্যান্ড কলেজ, অ্যাসেম্বলি হল, জেনারেলি 150 প্রয়োজন, কিন্তু এখানে 300 প্রয়োজন, ডেস্কে এত প্রয়োজন। দেখেন প্রত্যেকটা জিনিসে এখানে বলে দিচ্ছে, এটা মুখস্থ করার কোনো বিষয় না। এখানে আপনি দেখে নেবেন, আপনার সাথে যে রেস্টুরেন্ট করবেন কোথায় কি, আপনি ব্যাংকে কোথায় কি, আপনি কত লাখ আপনার আলো থাকতে হবে, তারপর হচ্ছে আপনার আর জেনারেলি অফিস রুমে কোথায় কোথায় কি থাকতে হবে, টোটাল বিষয়টা এখানে আপনি পাবেন। যে সাব স্টেশন রুমে কোথায় থাকতে হবে, যে জেনারেল অফিস রুমে যেটা আমি বললাম, যে যে দেখেন কনফারেন্স রুম, তারপর হচ্ছে জেনারেল অফিস রুম 300 থাকতে হবে। তাহলে আমি এখান থেকে ডাটা পেয়ে গেলাম 300, এই 300 নিয়ে কাজ করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা বলতেছি এখানে যে লাক্স এবং হচ্ছে লুমেন, লাক্স কি আর লুমেন কি, কেউ বলবেন লাক্স কোথায় পাবো আর লুমেন কোথায় পাবো? তা আমি বলতেছি, লাইট থেকে যেটা নির্গত হবে, লাইটের ডাটা সিটি, লাইট লাইট লাইটের লাইট কাছে একদম গোড়ায় যেটা পাবো এটা হচ্ছে লাক্স। না, মানে কাছে না, বিষয়টা হচ্ছে এটা হ্যাঁ, কথাটা এরকম হবে যে লাইট থেকে যেটা নির্গত হচ্ছে, নির্গত হওয়ার ক্ষমতা, বুঝেন কিন্তু, নির্গত হওয়ার ক্ষমতাটাকে লুমেন বলতেছি আমরা। আর লাক্সটা কি, এটা যখন লাইট থেকে বেরিয়ে আসতেছে, আমাদের সারফেসে পড়তেছে, মনে করেন মিটারে পড়ুক, আমাদের হাতে পড়ুক, আমাদের মেশিনে পড়ুক, এই যে পড়তেছে, যেটা পাচ্ছে আউটপুটটা, সেটা হচ্ছে লাক্স। ওকে, লাক্স আমরা মেপে বের করতে হয়, আর লুমেন বের করতে হয় লাইটের ডাটা সেট থেকে। এটাও একটু আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনাদের সহজ হবে। আহ, যারা যুক্ত আছেন একটু কষ্ট করেন, যেহেতু যুক্ত হয়ে গেছেন তাহলে অনেক ইনফরমেশন পাবেন আশা করি। এটা হচ্ছে লাইট লাইট লাইট, দেখেন এটা হচ্ছে একটা জাস্ট, আপনি লাইটের যে প্যাকেট গুলো, ছোট লাইট গুলো নিলেও আপনার গায়ে লেখা থাকে। তো প্রথম দেখেন একটা এটা একটা লাইটের হচ্ছে টেকনিক্যাল ডাটা শিট। এখানে ডায়ামিটার থেকে সবকিছু তো আপনারা জানেন যে দেওয়াই থাকে। দেখেন লুমেন ইনপুট পাওয়ার 30.8, লুমেন লুমেন ফ্লাক্স, লুমেন যেটা ফ্লাক্সটা হচ্ছে 4580, এটা হচ্ছে লুমেন আউটপুট আর ওয়াটে 144। মানে বিষয়টা হচ্ছে, আপনাদের যদি একটা প্রশ্ন হতে পারে যে 1 ওয়াট সমান সমান কত লুমেন, তখন এই প্রশ্নের উত্তর হতে হবে যে 120 থেকে 160 পর্যন্ত হতে পারে,
এবং এটা একজাক্টলি বলা মুশকিল, যে কোম্পানি বা যে ওয়াটের লাইট ইউজ করবে তারাই ফিক্স দিয়েছে। ধরেন এখানে 144, আমি যেটা করে দেখে আসলাম ওখানে 120, কোথাও 150 এরকম হতে পারে। এটা ভাইবা কোশ্চেন এরকম আপনি দিতে পারেন উত্তর। আর স্মার্টলি উত্তর হচ্ছে যে যে লাইট আপনি ইউজ করবেন ডাটা, টেকনিক্যাল ডাটাতে আপনি দেখলেই এক্স্যাক্টলি পাবেন। টোটাল লুমেন কত পাওয়া যাবে এই কিলোওয়াটের সাথে যদি আপনি এটা গুণ দেন, তাহলে এটা আপনি মানটা পেয়ে যাবেন। একটা ইস্যু, আরো কিছু ইস্যু আছে যে ফ্যাক্টর কে কাকে বলে, তারপর সিআরআই এর ভ্যালু কত, মানে অনেক বিষয় আমরা এখানে আলোচনা, মানে লাইট লুমেন্স এর উপরেই প্রায় 2টা ক্লাস আমরা করিয়ে থাকি। কেমন? এটাই গেল। আচ্ছা, এখন লাইটের ইস্যুটা গেল, আপনারা সেটা বোঝাচ্ছে। এসএলডি, এসএলডি খুবই মারাত্মক একটা, আমি মানে সবসময় বলি যে এসএলডি জানা একটা ইঞ্জিনিয়ার মানে হচ্ছে অনেক কিছু জানে। আপনি একটা এসএলডি যখন করবেন, গোটা ফ্যাক্টরি আপনার লোড ক্যালকুলেশন এবং মেশিন গুলো কত কারেন্ট ইউজ হবে এবং কত প্রয়োজন স্ট্যান্ডার্ড সকল, মানে এসএলডি টা অর্থ হচ্ছে বাউন্ডারি লাইট থেকে শুরু করে যতগুলো মেশিন আছে সবগুলোর পাওয়ার গুলোকে কোনটাতে কত ইউজ হবে সবগুলোকে হিসাব করে একটা পয়েন্টে আসাটা হচ্ছে এসএলডির কাজ। এসএলডি লোড ক্যালকুলেশন সবসময় হিসাব করতে হয় নিজের দিক থেকে, এ থেকে কেবল, আর্থিং কেবল, বেকার কেবল, এরকম করতে করতে আপনাকে এই এসএলডিটা কমপ্লিট করতে হবে। এসএলডি জানা একটা ইঞ্জিনিয়ার মানে অনেক, এসএলডি শুধু আপনি অটোক্যাড জানলে হবে না, আপনাকে লোড ক্যালকুলেশন এবং হচ্ছে মেথড গুলো জানতে হবে, কোথায় কি ধরবেন। জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে ভাই সময় থাকতে আপনারা জেনে নেবেন। দেখেন এই একটা এসএলডি, যদিও বলছি যে নিচের দিক থেকে করে আসতে হবে, আপনি দেখানোর জন্য আমি বলতেছি। 11 কেবি, এখন ড্রপ আউট ফিউজ, সিটিপিটি, দেখেন কেবল, তারপর হচ্ছে আপনার ভিসিবি, যেহেতু এখানে হচ্ছে ভিসিবির টোটাল বিষয়টা এখানে কি, আর্থিং কিভাবে কত কেবল দিবেন, ট্রান্সফরমারের যে ইনফরমেশন গুলো থাকে কোনটা কি কেন দিবেন, এভাবে প্রত্যেকটা বিষয় আপনাকে এসএলডি তে ফুটিয়ে তুলতে হবে। তো এখানে একটা প্রশ্ন করি আমি, তো আপনার ঘুম চলে আসছে আপনাদের, যে আইডিএমটি, ফল্ট ক্লিয়ারিং টাইম, এটা হচ্ছে একটা কি ক্লিয়ার নাকি, যে কারেন্ট ক্লিয়ারিং টাইম, ফল্ট ক্লিয়ারিং টাইম যেটা বলছে 0.0, এটা এটা বলতে কি বুঝান? আর যখন কোনো এই পাশে ফল্ট হয়, আমার দুটো প্রশ্ন, তখন তো এটাকে টিপ করে অফ হয়ে যায়, তখন এখানে যে হিউজ পরিমাণ ভোল্টেজ তৈরি ক্রিয়েট হয়, এটা কোথায় যায় ভোল্টেজটা? বলবেন কেন ভাই? ভাই বলেন প্লিজ, একজন ভাই। স্যার সরি স্যার, আসলে কখনো চিন্তা ভাবনা করে দেখিনি যে আসলে অ্যাকচুয়ালি এই ফল্ট কারেন্টটা কোথায় যায়। আচ্ছা, যদি চিন্তা না করেন তাহলে এখানে তো সবাই আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছি, অ্যাটলিস্ট বিএসসিও আছে নাকি? স্যার আমরা বেশি একটা আছে স্যার। একটা অঙ্ক এরকম করতাম না, দেখেন তো মনে আছে কিনা, থেভেনিন ভোল্টেজ না কোথায় করতাম জানি না, যে কোনো সাইড যদি ওপেন হয়ে যায়, মনে করো অনেক সার্কিট মার্কেট আছে, এখানে এটা ওপেন হয়ে গেছে, এখানে ভোল্টেজ কত ক্রিয়েট হয়, এটা কি পড়ছিলাম মনে আছে? মানে একটা জায়গা যখন ওপেন হয়ে যায়, এখানে আপনার মনে আছে, দেখেন একটা আমরা এরকম পড়েছিলাম, এখানে ইনফিনিটি ভোল্টেজ তৈরি হয়, এখানে ভোল্টেজ কত কেউ জানেন? হ্যাঁ, মনে জি স্যার, পড়ছে? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, ইনফিনিটি ভোল্টেজ স্যার। ইনফিনিটি ভোল্টেজ ক্রিয়েট হয়, মানে অসীম ভোল্টেজ এখানে ক্রিয়েট হয়। আর মজার বিষয় হচ্ছে যে একটা সার্কিটে, ছোট্ট সার্কিটে যদি ইনফিনিটি হয়, আপনি 33 কেবি বা 11 কেবি যখন আপনি এটা অফ করে দিলে, যে কোনো ঘটনা ঘটলো যখন নাকি, তাহলে এখানে কি পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হয়েছে আপনার কোনো ধারণা আছে আমাদের? না বিশাল স্যার। ভোল্টেজ। এখন এটা কি কোনো এবং এখানে দেখবেন আর একটা জিনিস, যে এখানে হাই, মানে যদি মনে করেন এদিকে হয় মনে করেন 1000 অ্যাম্পিয়ার, এখানে লেখা থাকে এটা এটা 2000 অ্যাম্পিয়ার, 1000 অ্যাম্পিয়ার জায়গাতে 2000 অ্যাম্পিয়ার হলে এটা আইডিএমটি, যে রিলে একটা থাকে, ইনি এনাকে নিয়ন্ত্রণ করে, না হলে এটা পুরো এসে যাবে, এটা যাবে না, একটা ইস্যু, এটা হচ্ছে একটা ইস্যু। আর এই যে ফল ক্লিয়ারিং টাইমের সময় অসীম ভোল্টেজ যেটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে দেখেন এটাতে লিখতেছি কত, পয়েন্টটা আছে যে 0.04 সেকেন্ডে আপনার এটাকে অফ করে দিবেন। চিন্তা করছেন একবার, 0.0 সেকেন্ড এটা ঘটায়, এটা সমাধান করে এর আর্থিং এ। আর্থিং এর মান কত? 1 ওহমের নিচে সিস্টেম আর্থিং থাকতে হবে, 1 ওহমের নিচে। চিন্তা করেন এটা যদি প্রপার ভাবে যদি আপনি আর্থিংটা মাটির সাথে না থাকে,
তাহলে এখানে এই 0.0 সেকেন্ড না, এখানে 3 মিনিট হয়ে যাবে, আপনার পুরো শেষ হয়ে যাবে, এটা আপনার টিপ করবে না। বুঝা গেছে? তাহলে এই যে ফল্ট ক্লিয়ারিং করতে বা এটাকে সমাধান করতে আপনার আর্থিং এর বিশাল একটা ভূমিকা আছে। এখানে যে ইনফিনিটি ভোল্টেজটা ক্রিয়েট হয় এখানেও হয়, এটা জাস্ট সাথে সাথে একটা গ্রাউন্ডে নামায় দেয়। ওকে, বুঝতে পারছেন? আপনারা কি বুঝেছেন এটা? জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এভাবে প্রত্যেকটা বিষয় আমাদেরকে এসএলডি এগুলো করতে হবে। আমরা আমাদের যে কোর্স হয় এসএলডি থেকে শুরু করে কেমনে করবেন ধরে ধরে এগুলো আমরা আলোচনা করি। এটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে হয়তো কিছু বিষয় আপনাদেরকে ধারণা দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, এখন এলপিএস এ আছে। আচ্ছা, এই বিল্ডিং এ এলপিএস প্রয়োজন কিনা এটা বুঝবেন কেমনে? বুঝার হচ্ছে 3-4টা মেথড আছে। বিএনবিসি তে হচ্ছে ফিক্স অ্যাসেসমেন্ট করে যদি মার্ক 40 হয়, তাহলে আপনার এই যে বিল্ডিংটাতে 40 হবে সেটা তো অবশ্যই লাগবে, এটা বিএনবিসি বলতেছে। আর এনএফপিএ বলতেছে কি, বিল্ডিং এর হাইট যদি 75 ফিট হয়, 75 ফিট বা 23 মিটার হয়, তাহলে এই বিল্ডিং এ এলপিএস প্রয়োজন। কি এটা? এটার নাম দিয়েছে ওরা ক্লাস 1। ক্লাস 1 এর ম্যাটেরিয়াল ইউজ করে এটাতে এলপিএস প্রয়োজন। আর 75 বা 23 মিটার যদি বেশি হয়, তাহলে হবে এটাতে ক্লাস 2। এই ক্লাস 1 আর ক্লাস 2 সকল মাপ মেজারমেন্ট এক, বাট এই ম্যাটেরিয়ালের গঠনগত চেঞ্জ হয়ে যায়। সেটা আমরা একটু দেখে আসি। যে বিএনবিসি বিএনবিসি আপনার কিছু বিষয় বলে যে বিএনবিসি দেখে আপনি আবার এলপিএস করতে পারবেন না। সবসময় আপনাকে এটার জন্য এর হেল্প নিতে হবে, কার? এনএফপি এর। দেখেন, এটাও একটু দেখে আসেন, এই যে 9টা পেজ কেটে রাখছে এখানে। বিএনবিসি যখন আপনি যখন করবেন, সরি, আপনি যখন এলপিএস নিয়ে কাজ করতে যাবেন, এই যে 9টা পেজ, এই 9টা পেজ দেখলেই আপনার এলপিএস এর জন্য আপনি এই যে রিস্ক অ্যাসেসমেন্টের কথা যেটা বললাম আমি 40, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আপনি এই 9টা পেজ পড়তে তো বেশি সময় নেই। এই যে রিস্ক অ্যাসেসমেন্ট দেখেন, এখানে একটু আমি কালার করে দেখাই, যে এই যে রিস্ক অ্যাসেসমেন্ট, যে রিস্ক ইন্ডেক্স যদি 40 হয় তাহলে আপনার এলপিএস প্রয়োজন। তারপরে আবার লাস্টে দেখেন এই যে ম্যাটেরিয়াল গঠনগুলো বলতেছে। আর মজার বিষয় হচ্ছে যে বিএনবিসি আপনার সবসময় কপারের কথা বলে, অ্যালুমিনিয়াম দিয়ে কিভাবে কি করবেন এটা কোনো আপনার এখানে ইনফরমেশন নাই। তো বিএনবিসি তে সাফিসিয়েন্ট না এলপিএস এর জন্য, এটা উনি নিজেও বলতেছে। দেখেন, এই যে বলতেছে বিএনবিসির কাছে প্রথমে আসবেন, বিএনবিসির প্রথমে আসার পরে দেখবেন এখানে বলছে মেথড ফলোইং দ্য এনএফপিএস 780। উনি আপনাকে বলেই দিচ্ছে যে আমার কাছে যা আছে এটা দেখো, আর এনএফপি এর কাছে যাও। এনএফপি এর কাছে যাই এখন আমরা। এখন এনএফপি এর কাছে যে আমি কি পাবো? ওই যেমন ডকুমেন্টস, এখানে এনএফপি, এনএফপি এর কাছে যে পাবো কি, আপনাদের যেহেতু কিছু ভাই যুক্ত আছেন কষ্ট করে একটু দেখাই দিই। এনএফপি তে একদম পানির মতো সোজা, আপনি যদি নিজেও পড়েন এটা, আপনি অনেক কিছু পেয়ে যাবেন যে আপনি এলপিএস কেমনে করবেন। ঠিক আছে, এই যে এনএফপি, এই যে আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন এখানে আছে যে ক্লাস 1 75 ফিট, ক্লাস 2 75 ফিটের থেকে বেশি, এগুলো এই 23 মিটার পেয়ে গেছেন। এখন এই যে ক্লাস 1 আর ক্লাস 2 এর মধ্যে পার্থক্যটা কি এটা একটু আমরা দেখবো। এই যে ক্লাস 1 এর ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট দেখেন, কপার, অ্যালুমিনিয়াম। একটা পয়েন্ট দেখেন তাহলে বুঝবেন, এয়ার টার্মিনাল সলিড। এয়ার টার্মিনাল এর আমরা কপার কত, 9.5, আর হচ্ছে আপনার 12.7 অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এটা এটা তাহলে এটা সেম যদি আমরা ক্লাস 2 এ দেখি, তাহলে কি দেখেন, এই সেমটা দেখতেছেন আপনি, এই লাইনটা দেখেন খালি, যে এই কপারের সাইজটাই আপনার 12.7, এখানে কত, 9.5। তাহলে দেখেন গঠন চেঞ্জ হয়ে গেল, মানে ক্লাস 2 একটু যেহেতু বড় বিল্ডিং বেশি বড়, সেক্ষেত্রে বা হাইট বেশি, সেক্ষেত্রে একটু এগুলো স্ট্রং হতে হবে, মোটা হতে হবে। আর অ্যালুমিনিয়াম 15.9 আপনার ক্লাস 2 এ, আর হচ্ছে আপনার ক্লাস 1 এ হচ্ছে 12.7। তাহলে বোঝা গেছে যে ম্যাটেরিয়াল প্রত্যেকটা বিষয়ে আপনার গঠনগত সবকিছু, এই এয়ার টার্মিনাল উচ্চতা কত নেবেন,
আপনি কয়টা এয়ার টার্মিনাল দিবেন, কি দিবেন না দিবেন, এইগুলো সব কিছু ঠিক থাকবে। জাস্ট খালি আপনার ম্যাটেরিয়াল গঠন চেঞ্জ হবে প্রিয় ভাইয়া। ওকে। তো এই হচ্ছে আমাদের কার্যক্রম, যে সব বিষয়গুলো আপনাদেরকে আমরা শর্ট করে রাখি, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। প্রশ্ন হুম। ছিল, জি। আচ্ছা। যারা হচ্ছে কমপ্লায়েন্স অফিসার হিসেবে নতুন জয়েন করে তাদের স্টার্টিং স্যালারি কিরকম থাকে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি ভাইয়া, হ্যাঁ প্লিজ। বেতন কত হবে, বেতন কত প্রয়োজন আপনার সেটা বলেন, বেতন দিচ্ছি আপনাকে। থার্মোগ্রাফি, এই যে যে এটা থার্মোগ্রাফি একটা মিটার, আমাদের সকল ইকুইপমেন্ট গুলো, টার্মিনাল, কেবল, বেকারের মধ্যে যে হিট প্রডিউস হয় সেটা তো বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই। মনে করেন ভিতরে একটা টার্মিনালের এই টাইট দেয়নি, বা কেবলটা ফল্ট করছে, বা হচ্ছে আমার বেকারটা ফল্ট করছে, তখন এটা কি হয়, আমাদের 6 মাস পর পর এরকম এটাকে স্ক্যানিং করতে হয়। স্ক্যানিং করলে কোন পয়েন্টে কত তাপমাত্রা এটা দেখায় দেয়, ও আমাদেরকে রিপোর্ট তৈরি করে রাখতে হয়। এটা হচ্ছে সার্ভো থার্মোগ্রাফি বা সার্ভো স্ক্যানিং, এটা অনেক ভাবে অনেক বলে আর কি। এটা স্টেজ আছে। এটা হচ্ছে স্টেজ কি, 0 ক্যাটাগরি, 1 ক্যাটাগরি, 2 ক্যাটাগরি, 3 ক্যাটাগরি। এটা হচ্ছে এই ভাষায় একটা রিপোর্ট তৈরি করে রাখতে হয়। 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে ক্যাটাগরি 0, 11 থেকে 20 হচ্ছে ক্যাটাগরি 1, 21 থেকে 40 হচ্ছে ক্যাটাগরি 2, 40 থেকে বেশি হচ্ছে ক্যাটাগরি 3। এটা হলে অবশ্যই আপনার এটা হটস্পট নামে গণ্য হয়। এটা হলো কোম্পানি, এটা চালানো যাবে না, ওইটাকে আপনার ঠিক করতে হবে তাৎক্ষণিক। নিয়ম হচ্ছে এটা। আরো অনেক বিষয় আছে, এগুলো কিভাবে করবেন সেগুলো আমরা ই করে থাকি এখানে, হয়তো বিস্তারিত বলা যাচ্ছে না আর কি, সময় নেই। আমি আবারও বলতেছি, আপনাদেরকে কিছু মেসেজ দিচ্ছিল যে যারা আমাদের আমার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান এবং কোর্স করার যারা ইচ্ছা আছে, যারা সময় আছে, আপনার আমি বলবো যে যদি ইঞ্জিনিয়ারিং লাইফে ভালো কিছু করতে চান তাহলে একটু সময় করে আসেন, দেখবেন যে আমরা গল্পের ছলে ছলে অনেক কিছু শিখে ফেলবেন ইনশাল্লাহ। তাদেরকে চ্যাট বক্সের নাম্বারটা দেওয়ার জন্য অনুরোধ করবো আমি। আহ যারা কোর্স করতে চান এবং আমার সাথে কথা বলতে চান, যারা শুধু চ্যাট বক্সে নাম্বার দিবেন তাদেরকে আমি কথা বলবো, আর যারা রেজিস্ট্রেশন করেছিলেন হয়তো অফিস থেকে কোনো মেসেজ দিতে পারে। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা তো হয়তো বুঝেছেন আমি যে মেসেজটা দিয়েছি, যে যারা কোর্স করতে চান এবং আমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, আমি কালকে বা পরশুর মধ্যেই আমি ফোন দেবো আপনাদেরকে, যারা চ্যাট বক্সে নাম্বার দেবেন অনলি ফর। ওকে। আর শুধু এসএলডি নিয়ে কি কোনো ক্লাস কি আপনারা স্যার করিয়ে থাকেন আমাকে একটু জানান। অসীম ভাই, এসএলডি বুঝলাম না। স্যার এসএলডি নিয়ে শিখতে যাচ্ছিলাম আর কি। আমি সিঙ্গেল অ্যান্ড ডায়াগ্রামটা মানে অতটা মানে অ্যাক্টিভ না আমি এটার প্রতি, সো আমি এটা নিয়ে খুব বেসিক না হলেও খুব ডিপলি আমি শিখতে যাচ্ছি আর কি। তো আপনি সেক্ষেত্রে ডিপলি শিখতে পারবেন। শুধু এসএলডি নিয়ে স্যার কোনো ক্লাস কোর্স আছে কিনা আপনাদের স্যার? এটার মধ্যে এসএলডি কোর্স আছে। এসএলডি তো শুধু কোর্স আর কি করবে, এসএলডির জন্য তো আপনাকে বেকার, কেবল ক্যালকুলেশন, ড্রপ আউট, ভোল্টেজ, এগুলো জেনে তো আসতে হবে। আচ্ছা, বুঝতে পারছি স্যার, ঠিক আছে মানে স্যার, আচ্ছা এই অফিসে এই যে যোগাযোগ আপনি করছি। আমাদের আমাদের যে আলোচনা, এটা টোটালি মনে করেন এসএলডি তো শুধু আপনি দাগ না, এখানে লোড ক্যালকুলেশন, তারপর ড্রপ আউট ভোল্টেজ, আমি ড্রপ আউট ভোল্টেজের একটা আপনার আমি ক্লাসেই দেখাচ্ছি আপনাকে, এই এই আলোচনা করে তাহলে বুঝবেন। দেখেন, ঠিক আছে স্যার। এখন ইনসুলেশন যে রেজিস্ট্যান্স টেস্ট করি আমরা কেন, এই যে উপরে যে ব্যারিয়ারটা থাকে আমাদের, এটা রেজিস্ট্যান্স কত থাকতে হবে, সর্বনিম্ন সর্বনিম্ন 5 মেগা ওহমের উপরে থাকতে হবে। এই মিটারে 5 মেগা ওহমের মানে সর্বনিম্ন। এটার নিচে আসলে তো চলবেই না, 5 মেগা ওহমের নিচে আসলে চলবে না, কিন্তু এটা অনেক হাই থাকে। আর দেখেন এগুলোর মধ্যে দিয়ে আমরা ধরি এবং একাধিক ফেজ একসাথে থাকে, এই ব্যারিয়ারটা অনেক স্ট্রং লাগে সেজন্য। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা রেডি হন, আমরা খুব মানে আর কয়েক মিনিট আলোচনা করব, তারপর শেষ হবে। তো এই যে ভাইয়ের কথাতে আমি আরেকটা, আমাকে একটু স্লাইডে যেতে হবে। উম, আমাদের ক্লাস প্রেজেন্টেশন হচ্ছে এগুলো, সাব স্টেশন থেকে শুরু করে সব বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, যেটা মানে খুবই হেল্পফুল হবে আপনাদের। আপনাদের ব্যস্ততা এখানে মানে শেখানোর কিছু না, কিন্তু ব্যস্ততার কারণে যখন আপনারা এগুলা আসলে হয়ে স্যার ওঠে আমি না একটা কিছু। ছোট্ট একটা প্রশ্ন করতে চাইছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, প্রশ্ন আমরা শুরু করব প্রশ্ন ইনশাআল্লাহ। হচ্ছে আপনার কাছে যে স্লাইড গুলা বা এই যে কোর্স ম্যাটেরিয়াল গুলা এগুলা কি আমরা পাবো?
আমাদের কোর্স যারা করে প্রত্যেকটা কোর্স আলোচনা করার সাথে সাথে আমরা এগুলো দিয়ে দিই। ওকে, ঠিক আছে, মানে ঠিক আছে। মনে করেন এই যে এখন ক্লাস করতেছি, ক্লাস করার পরে হ্যাঁ, সাথে সাথে আমরা এটা দিব, এবং শুধু একবার দিব না, আমরা আপনাকে লং টাইম দিব। আপনার কতবার লাগবে, মানে আমাদের সাথে একবার কোর্স করলে আমাদের সবকিছু আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। যখন মনে করেন একদিন হারিয়ে গেছে, আপনার এগুলো হারিয়ে যেতে পারে না, জি তখন স্যার। আপনাদের বলবেন যে ভাই হয়তো 2-3 বার মেসেজ করতে হতে পারে বা কল করতে হতে পারে, কিন্তু দিবে না বা আপনাকে আবার পেমেন্ট চাবে, এরকম ই নাই, লাইফ টাইম। আমি বলবো লাইফ টাইম। আচ্ছা, এখানে একটা দেখেন, আমাদের ক্লাসের একটা এটাই, আমাদের এলটি প্যানেল এটা, ডিভি এটা। আপনারা কি জানেন যে কত দূরে আমাদের একটা ডিভি যদি আমরা নিয়ে যাই, ঠিক আছে? আসলে আলোচনা শর্ট টাইমে তো আমি কোন দিক থেকে করবো বুঝতেই পারি না মাঝে মধ্যে। ধরেন হ্যাঁ, এটা একটা মনে করে এ নয় সিঙ্গেল করে একটা কেবল ধরেন 50 RMS কেবল। হ্যাঁ, এটা হচ্ছে 156 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে, ঠিক না? ধরেন এটা, এটা বাদ দেন, এটা কেন বাদ দেন এটা পরে বলছি, বলবো। 156 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে। এখন এই 156 অ্যাম্পিয়ার যে কারেন্ট নেবে, এখানে কারেন্ট নেবে বুঝছেন? তো এটা মনে করেন আপনি এখানে, এখানে এলটি প্যানেল আছে আপনার, আপনি 300 মিটার বা 200 মিটার দূরে নিয়ে গেলেন এই এলটি প্যানেল বা ডিভিটা, এটা ডিভি প্যানেল মনে করেন। এখানে আপনি 50 RMS কেবল ইউজ করেছেন, এখানে কি আপনি 156 অ্যাম্পিয়ার কারেন্ট আর ভোল্টেজ, স্ট্যান্ডার্ড ভোল্টেজ 390 বা 400 ভোল্টেজ আপনি পাবেন? মনে না করেন এখানে স্যার, আপনি, এখানে ওরকম মনে করেন পাবো আপনি 100 অ্যাম্পিয়ার কারেন্ট প্রয়োজন আপনার জীবনে পাবেন না। ধরেন 100 অ্যাম্পিয়ার, আমরা 50 RMS আমরা 156 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবো, কিন্তু এখানে ধরেন আপনার 50 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার প্রয়োজন 200 মিটার পরে। আপনি এখানে 100 অ্যাম্পিয়ার প্রয়োজন এবং 200, 390 বা 400 ভোল্টে থাকতে হবে, এটা আপনি জীবনে পাবেন না। এখন এটা কত দূর পর্যন্ত আপনাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে না, কারো জানা আছে স্ট্যান্ডার্ড অনুযায়ী? 300 মিটার, নাকি সরি 30 মিটার মধ্যে যদি আপনি ডিভি এদিক সেদিক করেন বা মেশিন নিয়ে যান, 30 মিটারের মধ্যে আপনার কোনো ভোল্টেজ ড্রপ হিসাব ক্যালকুলেশন করতে হবে না। ওই কেবলের যেটা স্ট্যান্ডার্ড লেখা থাকবে সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে? আর এরপরে গেলে দেখেন এখন কোথায় কত ভোল্টেজ ড্রপ হবে, কে কথাটা কতটুকু অ্যালাউ করে। মনে করেন নমিনাল ভোল্টেজ আমার 400, 400-র মধ্যে 2.5 লস করতে বলবে, ভোল্টেজ 390। আপনি যত দূরই ডিভি নিয়ে যান না কেন, আমার এই ডিভিতে 390 ভোল্টেজ লাগবেই, এটা কে বলতেছে? বিএনবিসি বলতেছে। আবার এনএফপিএ কথা বলছে 380 লাগবেই, যত দূরে নিয়ে যান। আবার ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলছে 368 আমার লাগবে। আবার কিছু মেশিনের গায়ে লেখা থাকে যে আমার 390 ভোল্টেজ বা 400 ভোল্টেজ লাগবেই। এটা আপনি কিভাবে বুঝবেন, আপনি কিভাবে মেনটেন করবেন? এটা কেবলের সাইজ ক্যালকুলেশন করে, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করেই আপনাকে হিসাব নিকাশ করতে হবে প্রিয় ভাইরা। এটা খুবই একটা মারাত্মক, এই যে কত করবেন এই সূত্র দিয়ে করবেন, 3-4টা লেন্থ উইথ কিভাবে করবেন, এগুলা এই প্রত্যেকটা ভোল্টেজ এই সূত্রগুলো আমি আপনাদেরকে বুঝাই দিই। এবং হচ্ছে কি জানেন আপনারা যে কেবল কোড আমাদের চেঞ্জ হয়েছে, রেড ইয়েলো ব্লুর পরিবর্তে ব্রাউন ব্ল্যাক গ্রে ব্লু চেঞ্জ হয়েছে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। নতুন মেশিন গুলো দেখবেন যে সবগুলো এই আমাদের এই ভাষায় চেঞ্জ হচ্ছে এখন। জাস্ট আপনাদেরকে দৌড়ের উপরে একটু আলোচনা করলাম প্রিয় ভাইরা, কারণ যদি লং টাইম করতে যাই তাহলে আপনাদের ঘুমের ব্যাঘাত করবে আর কি। হুম। ধন্যবাদ তো স্যার। তো আমাদের এই কোর্সের মডিউলটা একটু আলোচনা করে আপনাদের প্রশ্ন নেব একটু। আমাদেরকে সময় দেবেন 5টা মিনিট, যেহেতু অনেক সময় থাকলাম। আমাদের এই কোর্সের এই মডিউলটা এরকম যে বেসিক আইডিয়া অফ ইলেকট্রিক্যাল ডিজাইন থেকে শুরু করে বিবিটি কেবল, বাসবার কেবল, এনবিসি, এনএফপি এর ভাষায় কিভাবে বলে, এবং 4টা অটোক্যাড ক্লাস। অটোক্যাড যারা জানেন না তাদেরকে একদম 2Dটা কমপ্লিট করা, লোড ক্যালকুলেশন, আইপিএস ইউপিএস থেকে শুরু করে আপনার এলপিএস, ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস, কোন কোডে কিভাবে আমরা করব লোড ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, আর তারপর হচ্ছে আপনার সাবস্টেশন ডিজাইন, সাবস্টেশন ক্যালকুলেশন, পিএফআই, এবং হচ্ছে আপনার
বিভিন্ন প্রকার টেস্ট গুলো আছে। যেমন দেখেন, এখানে একটু বিশেষ করে ফেলি, তবে আপনার পিএফআই সাবস্টেশন লেআউট থেকে শুরু করে তারপর হচ্ছে পেজ ডিজাইন কিভাবে অ্যাপ্রুভ করবেন, লাস্টে একটা মজার খুবই চমৎকার সিভি আপডেট। সিভি আপডেট খুবই খুবই প্রয়োজন। আপনারা মনে করবেন যে ভাই আমরা এতদিন ধরে তো চাকরি করি, আপনার কি প্রয়োজন সিভি নিয়ে? তাহলে আপনি যারা এরকম মনে করতেছেন তারা আমার ইনবক্সে আপনার সিভিটা দিবেন, আমার সাথে একটু আলোচনা করবেন, তাহলে আপনি বুঝবেন। অ্যাডভান্টেজ বিডির কোর্স আছে, প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, অটোমেশন, পিএলসি, পিএফডি, আমাদের গুড একটা ল্যাব আছে, এবং অটোক্যাড, টিএ পোর্টাল, সিমেন্টসের ফায়ার ডিটেকশন প্রোটেকশন, এগুলো হচ্ছে আমাদের কোর্স আছে। আপনারা যদি কোনো প্রয়োজন হয় বা ফ্রেন্ড সার্কেলে আমাদেরকে ইনফরমেশন দিবেন। অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড যেটা করে ইন্ডাস্ট্রিয়াল স্পেয়ার পার্টস এবং সাবস্টেশন ডিজাইন, ক্যালকুলেশন, এসএলডি, তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিস এবং সেলস, এই কাজগুলো আমরা করে থাকি। আপনাদের যে কোনো হেল্পের জন্য আমরা আপনাদের হেল্প চাই। আমরা শুধু যে কোর্স করাই আমাদের মূল লক্ষ্য না, কোর্সটার মাধ্যমে আপনাদের সাথে আমাদের কমিউনিকেশনের ব্যবস্থা করা। কেমন? তো সিভি ক্লাস নিয়ে আমার একটা ক্লাস করলে আপনি বুঝবেন, আবার ইউটিউবে আছে। এই যে ট্রান্সফরমার দেখেন বিভিন্ন টেস্ট থাকে, এই টেস্ট গুলো কেমনে করবেন? যেমন হচ্ছে দেখেন, আমাদের টেস্ট আছে 8টা: উইন্ডিং টেস্ট, মেগা টেস্ট, ভোল্টেজ রেশিও টেস্ট, ভেক্টর টেস্ট, ওপেন সার্কিট, নো লোড, লোড, ওয়েল টেস্ট। এগুলাতে পুঙ্খানুরূপে কোনটা কেন করবেন, কিভাবে করবেন, এটা কিন্তু একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে আমাদের। আপনার এটা জিনিসগুলো, ট্যাপ চেঞ্জিং এগুলা, এবং তেল দেখে কিভাবে বুঝবেন তেলের ট্রান্সফার, তেল টেস্ট গুলো কি কি থাকে, কেন করে, এই জিনিসগুলো আপনাদের আমাদের এই আলোচনার বিষয়। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ।